আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রেগনেন্সির 9 মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোক মুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটা বিয়ে করেছে, ইভেন এখনও তার প্রথম স্ত্রী আছে। প্রথম সংসারে তার 5 বছরের একটা মেয়েও আছে, অথচ আমাদের বিয়ের আগে ঘুণাক্ষরেও সেসব টের পাইনি আমি। এসব কিছুটি স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজ থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেক স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, বিশ্বাস করবেন কি আপনি? আমার কথা সে প্রচন্ড রকম রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগাটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি। আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করেই আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করতো, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে। এই কথাও তার মুখের বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলে প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ। ভালো লাগতো আমার। যে কোনো মেয়েরই ভালো লাগবে তাকে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকীয়া। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আমি তার চালাকি, সে বুঝতেও দেয়নি। প্রেম হওয়ার 6 মাসের মাথায় সে আমায় বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। বাবা নেই আমার, আমরা শুধু 2 বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলল। মা প্রথম প্রথম রাজি হননি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকেও রাজি করালো। ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতে ভালো, তাই আমার পরিবার আর অমত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতেরও প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল। তারাও আমায় পছন্দ করলেন। এভাবেই বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু কখনো আমাকে নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, তোমার অনার্স শেষ হলেই একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছে আব্বা মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো সবসময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকটাক হতো। হবেই তো। আজ বুঝলাম সেই কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী, তার সন্তানের কাছে। তারাও তো এইসব জানে না, আর আমিও তো সরল ছিলাম। সে যা বোঝাতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আর আমার এই সরলতার বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমায় নিখুঁতভাবে ঠকিয়েছে। তবুও আমি টের পাইনি। বিয়ের 6 মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপরেও দিনগুলো ভালোই যাচ্ছিল। আমার প্রেগনেন্সির 8 মাস হতেই হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হয়ে এলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরে স্বামীর চিন্তা শেষ। আমি কি হলো মানুষটার, কোথায় আছে সে? এই প্রথমবার তার দেয়া ঠিকানায়, গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সে ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম আমি। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমায় ঠকালো এভাবে। কি হবে আমার, কি হবে আমার অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামলে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমায়। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর, এখানে আমারও অধিকার আছে। আমার কথা শুনে সে, মানে আমার সতীন, হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো।
আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম, তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। আমার সতীনও সুন্দরী, কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার। কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মাহিমের মাথায় যেন বাজ পড়লো। অবাক হয়ে বলল, তনয়া, তুমি এখানে? হ্যাঁ আমি আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এইসব। তুমি আমায় এভাবে কেন ঠকালে মাহিম? তুমি বিবাহিত, তোমার স্ত্রী আছে, এ কথা কেন বলনি আমায়? বউ থাকতে এরপরেও কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনেই ফেলেছ, তাহলে আর মিথ্যে বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনয়া। ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে এখন, আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড়গড় করে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল মাহিম, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর রইল না আমার। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, ছি মাহিম, তুমি এতটা নীচ, এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমায়? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে, আমার অনাগত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে আছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠল আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে সে আমায়। তার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ মেয়ে আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। আর আমার স্বামী, সে তো নির্বাক। আমার সতীন তার সামনে থেকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবু নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাতে পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। ওর বাবা ভাবলো না আমার সন্তানটার কথা, রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমি নিলাম, তবে তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরও ঝামেলা করলে কিছুই করতে পারবে না। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। আহ, কত সহজেই মানুষটা বলে দিল এসব। আরে তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখেও আমায় কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি তুই আমার জীবনটা। পুরুষ মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা না? এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না। বোকা নারীগুলো একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। এখনো বিশ্বাস করতে পারছি না আমি মানুষটা মানুষটা এতটা বাজেভাবে ঠকিয়েছে আমায়। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলেই সব ঠিক হয়ে যাবে আবার আগের মতো। কিন্তু না, এটা তো বাস্তব। আর কিছুই ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানুষটার কি নিখুঁত অভিনয় ছিল। তার অভিনয়কে ভালোবাসা ভেবে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখ ডাকছিলাম। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। আহা, এ কি নির্দারুণ যন্ত্রণা! এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি কিভাবে সামলাবো নিজেকে? বাস স্টেশনে ফুটপাতে নিস্তেজ হয়ে বসেছিলাম আমি। কতক্ষণ ধরে বসে আছি খেয়াল নেই। আচমকা হুঁশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসছে। আগ্রহ দেখালাম না, বিরক্ত হলাম। এই শহরে সবকিছুতেই আমার বিরক্তি, এমনকি নিজের প্রতিও। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, আমি ভিক্ষা চাইতে আসিনি মা। এই পুরো স্টেশনটায় আমার বাড়ি। রাস্তায় এই পাশটাতে আমি থাকি। কিন্তু তুমি কে? এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সেই দুপুর থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখছি। এখন তো সন্ধ্যা হয়ে এলো, অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হকচকিয়ে উঠলাম আমি। চারপাশে তাকালাম। গোধূলির লাল আভা শহরটাকে ইতিমধ্যেই ঢেকে ফেলেছে। একটু পরেই সন্ধ্যার অন্ধকারে সব মিলিয়ে যাবে। হতবুদ্ধি হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মাহিমদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর এলোমেলো পায়ে হাঁটতে শুরু করেছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না, শুধু রাস্তার পথ ধরে হেঁটেছি। স্বামীর প্রতারণা আমার আস্ত আমিটাকে ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। আমি যেন আজ নির্বোধ হয়ে গিয়েছি। এই অচেনা শহরে আমি নতুন।
পথ ঘাট কিচ্ছু চিনি না। সন্ধ্যা নামছে, কোথায় যাব, আমি কি করব, আমি কেন বসে আছি এখানে? আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে? আমি তাকালাম তার দিকে। আর পরে শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সের ভারে কুঁচকে গিয়েছে চামড়া, অভাবের কষ্টে ম্লান, সৌন্দর্যের মাঝেও তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তে এই মানুষটাকে নিজের আপন কেউ মনে হলো। রাস্তার ভিখারিদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধার স্পষ্ট উচ্চারণে কথা বলছেন। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞেস করলাম, খালা কয়টা বাজে? বৃদ্ধা পান খাওয়া মুখে মৃদু হাসলেন, তারপর বললেন, আমার তো ঘড়ি নেই মা, আমাদের সময় দেখারও প্রয়োজন হয় না। গাড়ির শব্দ আর পেটের ক্ষুধায় আমাদের সময়টা বুঝিয়ে দেয়। আমি আর কিছু বললাম না। খালা আমার বলার আশাও রাখলো না। সে আবারও বলল, ও মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি। এই শরীরে এখানে বসে আর বেশি দেরি করো না, জায়গাটা খুব একটা ভালো না। আমার যাওয়ার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই খালা। এই শহরের এক পুরুষ আমায় নির্মমভাবে ঠকিয়েছে। তার সঙ্গে বেঁধে নেওয়া স্বপ্নগুলো আজ আমায় ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে চারপাশে। কোথায় যাব, কার কাছে যাব, তার কোনো উত্তর নেই আমার কাছে। খালা চলে গেল কোনো কথাবার্তা ছাড়া। হয়তো এক দুঃখিনী আর এক দুঃখিনীর বোঝা নিজের ঘাড়ে সেধে চাপাতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল। জানি না, আমি জানতেও চাই না। খালা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো, নিজের রংচটা ব্যাগটা হাতড়ে কিছু খাবার বের করছে। আমি কেন জানি সেই দিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছি। ব্যস্ত শহরে মানুষ যায় আসে, আমাদের দিকে একবার তাকায়, আবার নিজেদের জগতে মগ্ন হয়ে চলে যায়। চারপাশে এত কোলাহল, অথচ কারো চোখে কোনো খেয়াল নেই। এই যে আমি স্টেশনে এতক্ষণ বসেছিলাম, কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেসও করেনি। হয়তো কেউ না কেউ একবার ডেকেছিল, আমি খেয়াল করিনি। এখানে সবাই শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। এই নিঃসঙ্গ ভিড়ে আমি যেন আরো একা হয়ে গেলাম। নিজেকে প্রচন্ড দুর্বল লাগছে এখন। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। সারাদিন একটু পানিও আমার পেটে জুটেনি। বড্ড তৃষ্ণা লেগেছে। আমি নিজের কাঁধের ব্যাগটা খুঁজতে লাগলাম, তো ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলা মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? এখানে আর নেই। মনে হচ্ছিল আমার পাশে এই সাইড ব্যাগটা রাখা ছিল, সেখানে বেশ কিছু টাকাও ছিল। এখন আর সেটাও পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে, কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গেছে। নিজের চলার জন্য রাখা টাকা পয়সাও হারিয়ে আমি আরও একবার হতাশ হলাম। অচেনা শহরে কি করব এখন আমি? আমি আবারও সব ভুলে ভিখারিনী খালার শুকনো রুটি আর পানির দিকে তাকিয়ে আছি। খালা কি বুঝলো কিছু? হঠাৎ করে নিজের ভাগের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ও মেয়ে, তোমার ভিখারির খালার এই খাবার তুমি খাবে? খেতে পারবে তুমি? এই খাবার খেলে নাও। আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না। তাদের খাবারগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে খেতে লাগলাম। খালা মৃদু হেসে এবার এসে বসলো আমার পাশের বেঞ্চিটাতে। আমার সেই দিকে হুঁশ নেই। খালা খেলো কি না জিজ্ঞেসও করলাম না, বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকুই খেয়ে ফেললাম। ক্ষুধার মাঝে এই খাবারটাই এত অমৃত মনে হলো আমার। এত মজার খাবার বোধহয় আমি আর কখনো খাইনি। এতটুকু পেটে পড়তেই নিজেকে একটু শান্ত অনুভব করলাম। আচমকাই খালার কথা মনে পড়লো। এই অসহায় মানুষটার সবটুকু খাবার আমি খেয়ে ফেললাম। উনি সারাদিনে খেলো কি না জিজ্ঞেসও তো করলাম না। ছি, আমি লজ্জায় পড়ে গেলাম। নিজের হাতেও টাকা নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দেব। আমি অনুতপ্ত চোখে আশেপাশে তাকিয়ে খালাকে খুঁজলাম। বললাম, কি খেয়েছিলেন খালা? আমার ক্ষুধা নেই মা, ক্ষুধায় যাতনা সহ্য করবার ক্ষমতা আমার আছে। খালা আমাকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। আমি কিয়ৎক্ষণ সেই দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের ভেতরে ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজন ভিখারিও আমার দুঃখ বুঝলো, বুকের তীব্র দহন অনুভব করলো। অথচ তুমি, যাকে আমি এতটা আপন ভেবেছি, এতটা কাছে রেখেছি, সেই তুমি আমায় বুঝলে না। আমার ভাঙা মনের শব্দগুলো তোমার কাছে নিস্তব্ধ রইল। আমি আর তাকে নিয়ে ভাবতে পারলাম না। হাতে সময় নেই খুব একটা। তবে তার এই ঋণের ভাগিদার রয়েই গেলাম আমি। এই শহর থেকে আমি আজ আর নিজের শহরে গেলাম না। যে মানুষটা আমার সাথে এত বড় প্রতারণা করলো, তার শেষ দেখেই ফিরবো আমি। না না, তার প্রতি আমার আর কোনো টান নেই, ভালোবাসাও নেই, রয়েছে ঘৃণা আর ঘৃণা। আমি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। ত্রস্ত ফোনটা হাতে নিলাম। এতক্ষণ ফোন বন্ধ অবস্থাতেই পড়েছিল। আমি ফোনটা অন করলাম। মা জানে না আমি এখানে এসেছি। ওদের কাউকেই কিছু না বলেই আমি এসেছিলাম এখানে তার খোঁজে। আমার মা বোন নিশ্চয়ই এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছেন। এমনিতেও অসুস্থ শরীর নিয়ে ওরা আমার ছাড়তো না।
এইসব ভাবনার মাঝেই কল দিলাম মাকে, কিন্তু ফোন ধরলো আমার ছোট বোন তন্নি। আমাকে কিছু বলতে না দিয়ে সে কেঁদে ফেললো, বলল ভাঙা কণ্ঠে, তুই কোথায় আছিস আপু? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলে তুই হঠাৎ কোথাও উধাও হলি। ভাইয়ার খোঁজ পেয়েছিস বুঝি? পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখে ওর আপুর গলার স্বর শুনে ধরে ফেলেছে আমি ঠিক নেই। আমি নিজেকে যথাসম্ভব সামলে বললাম, আমি ঠিক আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তো নিচে চেয়ে উঠলো, মাকে ডাকলো অনবরত। মা যেন আমার কলের অপেক্ষাতেই ছিলেন। টেনশনে এতক্ষণে প্রেশার বাড়িয়ে ফেলেছেন নিশ্চয়ই। তন্নির থেকে ফোন নিয়ে মা কথাবার্তা ছাড়াই কেঁদে উঠলেন। এরপর ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তনু, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস? মা, মাহিমকে খুঁজে পেয়েছি। কি বলিস? জামাই কেমন আছে? কি হয়েছিল ওর? হঠাৎ জামাই আমাদের সঙ্গে এমন করলো কেন? ও ঠিক আছে? কিছু ঠিক নেই মা, কিচ্ছু ঠিক নেই। আমি আর নিজেকে মায়ের কাছে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম অসহায় কণ্ঠে। মা অস্থির হয়ে জানতে চাইল, কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? আমি এবার মাকে ভেঙে চুরে সবটা বললাম। সবটা শুনে আমার মা ছিলেন বাক্যহারা। এরপর আচমকা বুক ভরা আক্ষেপ নিয়ে শুধালো, স্বামী ছাড়া এই পৃথিবীতে বিধবা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপর তোদের বড় একটা ভাইয়ের ছায়া থাকতো, আমাদের আর ঠকতে হতো না। ওরা ঠিকই বিয়ের সময় ছেলের বাড়ি ঘরের খোঁজ খবর নিত। আমরা আবারও হেরে গেলাম বিশ্বাসের কাছে, মানুষের প্রতারণার কাছে। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ওরা আমাদের ঠকালো, নষ্ট করলো আমার ফুলের মতো মেয়েটার জীবনটা। আফসোস, আমি কেন একটিবার নিজে গিয়ে ছেলেটার খোঁজ খবর নিলাম না? কেন ওর মধুর মধুর কথাতে গলে গেলাম? আহারে, তোর এই দুঃখ আমি কিভাবে ঘুচাবো মা? মা কাঁদছে, তোর নিয়েও কাঁদছে, কিন্তু আমার কান্না থেমে গেছে। কাঁদতে ইচ্ছে করছে না আর। আমি যেন হৃদয়হীনা হয়ে উঠেছি। এই পৃথিবীতে আরও একবার মনে করিয়ে দিল আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি আবারও বিরক্তিকর শ্বাস টানলাম। মাকে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দাও না মা, চলার মতো টাকা নেই, ব্যাগটাও হারিয়ে গেছে। মা আশ্বাস দিল আমায়। পরবর্তীতে কি করব জানতে চাইলো। আমি সবটা জানালাম। মাও মেনে নিল বিনা বাক্যে, শুধু বলল, আমিও আসতেছি, সাবধানে থাকিস মা। আমি কিছু বললাম না। কল কেটে দিয়ে স্টেশন থেকে বাইরে বের হলাম। এই পৃথিবী আমার জন্য এখন বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অচেনা শহরেও আমি হাল ছাড়লাম না, নিজেকে সামলে নিলাম, মনে জোর রাখলাম। ওখান থেকে মানুষজনের ভেতরে এগোলাম। মা বিকাশে টাকা পাঠিয়েছে, আমি কিছু টাকা তুলে হাতে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখেই যাচ্ছিল লোকজন। তারা কৌতূহলী হয়ে এবার জানতে চাইলো, কে আপনি? আমি আর চুপ থাকলাম না, মানুষজনকে শুনিয়ে শুনিয়ে বললাম, আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। ও ঠকিয়েছে আমায়। আমি আজ সব কিছু যখন জানলাম, ওরা অন্তঃসত্ত্বা অবস্থায় আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। লোকজনের কানাকানি শুরু হলো। আমাকে কিছু লোক ঘিরে ধরলো। ওদের আগ্রহ দেখে বুঝলাম গ্রামের ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে এই লোক। আমি আর নিজেকে দবিয়ে রাখতে পারলাম না। সবার সামনে টেনে হিঁচড়ে খুলে দেব ওর মুখোশ। মানুষ জানুক এই শহরে একটা নিকৃষ্ট জীব আছে, যে দুজন নারীকে কত নিখুঁতভাবে ঠকিয়েছে। না না, এরপর আমি আর তার সাথে সংসার করতে চাচ্ছি না। শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব। আমি আমার প্রাপ্ত অধিকার বুঝে নেব, এসবে আর তাকে একটুও ছাড় দেয়া হবে না। আর আমাকে দুঃখের মাঝে রেখে তুমি শুধু সুখটাই বেছে নেবে? তা তো হচ্ছে না। একটু তো হেনস্থা তুমিও হও। এই সমাজের মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মম বাস্তবতাকে। আমায় নিয়ে আজ সন্ধ্যায় সালিশ বসেছে। এখানকার স্থানীয়রা এলাকার চেয়ারম্যানকে খবর দিয়েছে। আমি এখন বসে আছি চেয়ারম্যানের ক্লাবে। আমাকে ঘিরে লোক দাঁড়িয়ে আছে অনেকেই। তাদের মাঝখানে আমি, অন্য এক পাশে মাহিম ও তার প্রথম স্ত্রী কন্যা। ওরা দুজনেই আমার দিকে বিরস মুখে তাকিয়ে আছে। মাহিম একটু পরপর আমার দিকে রক্তিম চোখে তাকাচ্ছে। ওরা হয়তো ভাবতেই পারেনি আমি কিছু করব। আমি নীরবে হাসলাম। সবকিছু কি এতই সহজ? এক চুলও ছাড় দেব না আমি। তুমি শুধু নারীর ভালোবাসাটাই দেখেছো মাহিম, তার মুখ ফিরিয়ে নেওয়ার তোপ দেখনি। আমি তার সঙ্গেই পরিচয় করিয়ে দিব তোমায়। এর মধ্যে চেয়ারম্যান সাহেব অচেনা আমাকে কিয়ৎক্ষণ আগা গোড়া পর্যবেক্ষণ করে শুধালেন, এই মেয়ে, কে তুমি? কি চাও? আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। আমি মাহিমের শাস্তি চাই। আচমকা উপস্থিত সবাই কেমন কেমন করে যেন তাকালো আমার দিকে। স্ত্রী হয়ে স্বামীর শাস্তি চাওয়া হয়তো অদ্ভুত শোনালো তাদের কাছে। আমি আবারও হাসলাম। চেয়ারম্যান কিয়ৎক্ষণ থম মেরে বসে রইল।
এরপর আবারও বললেন, তুমি যে নিজেকে মাহিমের স্ত্রী দাবি করছো তার প্রমাণ কি? তোমাকে তো আমরা কেউই চিনি না, জানি না, কখনো দেখিনি। হুট করে তুমি কিভাবে মাহিমের স্ত্রী হয়ে গেলে? আমাদের জানাশোনা মতে মাহিম এই কাজ করতেই পারে না। তুমি কে? সত্যি করে বলো, তুমি মাহিমকে ফাঁসাতে চাইছো, উদ্দেশ্য কি তোমার? আমি এবার শব্দ করেই হাসলাম। এই হাসিতে রয়েছে কেবল ঘৃণা আর তাচ্ছিল্য। চেয়ারম্যান সাহেব কঠিন স্বরে ধমকে উঠলেন আমায়। এই মেয়ে, হাসছো কেন? হাসছি এই ভেবে একটা মানুষ কতটা নিখুঁত অভিনয় করতে পারে। থামলাম আমি। চেয়ারম্যানের পাশে বসে এক মুরব্বী বিরক্ত হলেন আমার আচরণে। তিনি বললেন, খোলাসা করে বলো সবটা। আমি হঠাৎ শক্ত হয়ে গেলাম। নরম হয়ে বসলে ওরা আরও দুর্বল ভাববে আমায়। আমি নিজেকে যথাযথ শক্ত খোলসে আবৃত করে মাহিমের দিকে আঙুল উঁচিয়ে বললাম, ওই যে জানোয়ারটাকে দেখছেন না, ও একটা প্রতারক, ভণ্ড। ও আমার স্বামী। আমি এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে আজ। আমি ওর স্ত্রী, অথচ আপনারা এক এলাকার হয়েও আমাকে চেনেন না, কারণ আমাকে চিনতে দেয়া হয়নি। তারপরেও আপনাদের প্রমাণ চাই, তাই না? শুনুন তবে, আমি মাহিমের স্ত্রী। এর সবচেয়ে বড় প্রমাণ আমার পেটের অনাগত সন্তান। আপনাদের সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করুন, আমাদের কাবিননামাও চেক করতে পারেন। আমি সব কিছুর জন্য প্রস্তুত। মুহূর্তেই টান টান উত্তেজনায় সবাই নড়ে চড়ে উঠল। মাহিম এতগুলো মানুষের সামনে বেশ অপমানিত বোধ করলো। সে খেকিয়ে ধমকে উঠল আমায়। তনয়া, মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলার মতো অতটাও সম্মানিত কেউ তুই নোস? তুই একটা নিরীহ মেয়ের সঙ্গে যা করেছিস, এরপর তোকে মানুষ বলতেই ঘৃণা হয় আমার। অ্যাকচুয়ালি এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। তুই রাস্তার কুকুর থেকেও নিকৃষ্ট। তোর মুখোশের আড়ালের চরিত্রটা আরও বেশি জঘন্য। মাহিম ক্রোধে চোটপাট দেখিয়ে আমার দিকে তেড়ে এলো। আমার সতীন ঝংকার তুলল। ওদের সবাইকে থামিয়ে দিলেন চেয়ারম্যান সাহেব। বললেন, থামো তোমরা, চুপ করো সবাই। তোমরা নিজেরাই যদি সব বিচার আচার করে নাও, তাহলে আমাদের ডাকা হলো কেন? এবার তুমি বলো মাহিম, তনয় মেয়েটা কি সত্যি তোমার স্ত্রী? উনি যা বলছেন তা কি সত্যি? নয়তো আমরা অন্য প্রমাণগুলো দেখতে বাধ্য হব। মাহিম চুপ করে রইল কিছুক্ষণ। তারপর যেন গলার স্বর বদলে চাপার আগে বলল, তার আর দরকার হবে না চেয়ারম্যান সাহেব। তনয়া যা বলেছে সত্যি বলেছে। তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমি আর সংসার করতে চাই না। কেন চাও না? কারণ ওর সঙ্গে আমার ভনি বোনের মিল নেই। ও একটা বেশ্যা মহিলা, স্বভাব চরিত্র মোটেও ভালো না। ও ছিল আমার জীবনে করা একটা ভুল। আমি সে ভুল এখন বুঝতে পেরেছি, তাই ওরা আমি এক্ষুনি ত্যাগ করতে চাই। আমি আমার প্রথম স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। এর মাঝে দ্বিতীয় কোনো অধ্যায় আমি চাই না। কিরে মাগি? নিজেকে নিয়ে মাহিমের বলা বিশ্রী ভাষা শুনে আমি ছিলাম কিয়ৎক্ষণ বাক্যহারা। পরে আবার নিজেকে বুঝিয়ে নিলাম, যে মানুষ এত জঘন্য কাজ করতে পারে সে সব কিছুই বলতে পারে। বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে তার চরিত্র। যখন এক পক্ষের কাছে আগ্রহ শেষ হয়ে সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোয়, তখন অন্য পক্ষের চরিত্রটাকেই ছাড়াছাড়ির মোক্ষম কারণ হিসেবে দেখানো হয়। আমাদের ক্ষেত্রেও মাহিম তাই করলো। আমি নীরব থাকলাম। এখানকার পরিস্থিতিও বেশ গরম। সালিশ প্রধান কি বলে আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। হঠাৎ চেয়ারম্যান সাহেবকে আমার সতীন ডাকলো। বলল, ভাইজান, একটু এদিকে আসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড একটা ভুল করেই ফেলেছে, এর একটা সমাধান করা দরকার। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। ওই মহিলার সঙ্গে কিছুটা দূরে গিয়ে কি যেন যুক্তি পরামর্শ করলেন। তারা ফিরলেন বেশ কিছুক্ষণ পর। ওখান থেকে এসেই চেয়ারম্যানের কথার ধরন পাল্টে গেল। দেখুন, মাহিম যেহেতু আপনাকে রাখতে চায় না, সেহেতু আমাদের কিছু করার নেই। আপনি বাড়ি ফিরে যান। আমিও সঙ্গে সঙ্গে কাট গলায় জবাব দিলাম, আমিও তার সঙ্গে সংসার করতে আগ্রহী নই চেয়ারম্যান সাহেব। আমি শুধু আমার পাওনাটা চাই আর তার উপযুক্ত শাস্তি, নয়তো ব্যাপারটা ভালো হবে না বলে দিলাম। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে কিছুটা চাপা স্বরে বললেন, কি ভালো হবে না শুনি বলুন? আপনি অন্য জায়গা থেকে এসে সরাসরি আমাদের এলাকার ছেলেকে হুমকি দিচ্ছেন, কিসের জোরে? খুব ক্ষমতা আপনার, আপনি কোনো কিছু পাবেন না। আপনার কি দোষ ছিল না? মাহিম দোষ করলে আপনিও তার সমান দোষী। একজন বিবাহিত পুরুষকে ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করে নিজেকে এখন আপনি কি সতী প্রমাণ করতে চান? আপনার আগে ওর স্ত্রী আছে, এক মেয়ে আছে, এটা আমরা সবাই জানি। তাদের প্রতি আপনি কি অবিচার করেননি? এখন মাহিম আপনাকে রাখবে না, আপনিও তার সঙ্গে থাকবেন না। এর একটাই সমাধান, আপনি সসম্মানে এখান থেকে চলে যান। এর মধ্যে ডিভোর্স লেটার দেওয়া হবে। এখন বেশি বাড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিলেন। আমি আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মনে মনে সত্যি কিছুটা ভয় হচ্ছিল আমার। যত যাই হোক, অচেনা শহরে আমি একা দাঁড়িয়ে, আমার পরিচিত কিংবা আপনজন পাশে কেউ নেই যে আমি সেই জোরে কথা বলবো। তবু মনের জোরে কিছু বলতে যাচ্ছিলাম আমি। তখন ওখানকার একজন বৃদ্ধ লোক আমাকে চোখের ইশারায় থামতে বললেন। তিনি এখানকার মেম্বার। লোকটাকে বেশ সৎ মনে হলো। জগতে সবাই খারাপ হয় না,
কত শত খারাপের ভিড়েও কিছু ভালো লোক সব জায়গায় থাকে। ওই লোকটাই আমাকে এক ফাঁকে সংকেত দিলেন। চেয়ারম্যান সাহেব মহিমদের আত্মীয়, তুমি তার কাছ থেকে সঠিক বিচার পাইবা না মা। এখান থেকে তুমি বুদ্ধি করে চলে যাও। আমি সেই ইশারা বুঝতে সক্ষম হয়ে চুপ রইলাম, ভয় পাওয়ার নাটকটাও করলাম। পরে সিদ্ধান্ত হলো আমি এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব। আমিও মেনে নিলাম তাদের কথা। মাহিম আর তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ীর হাসি হাসলো। আমিও তার সরু চোখে দেখে নিলাম। ওদের উদ্দেশ্য কেবল বললাম, আমায় ঠকিয়ে আপনারা আজ হাসছেন। বিশ্বাস করুন, আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী হয়ে রইবে না, কারণ আপনাদের রব আমারও, আর রব তার কোনো বান্দাকেই ঠকায় না। দেখবেন আপনাদের এই সুখ অচিরেই দুঃখে পরিণত হবে। আপনাদের দেয়া যন্ত্রণাগুলো যে আমার রুহ অবধি পৌঁছে গেছে, আমার রুহের হায় আপনাদের ভালো থাকতে দেবে না, কখনো না। আমি আর ওখানে দাঁড়ালাম না, ওদের প্রত্যুত্তর করার সুযোগও দিলাম না। ক্লাব থেকে বেরিয়ে এলাম। আমাকে এরপর ওখান থেকে চেয়ারম্যানের লোকজন বাসের টিকিট কেটে বাসে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বাস ছাড়লো, তবে ওরা চলে গেল। আমি কিছুটা দূরে গিয়ে বাস থেকে নেমে গেলাম। আমার শহরে আর গেলাম না। একজন রিক্সাওয়ালা মামার সাহায্যে আমি ওখানকার থানায় এলাম। গোপনে মাহিমদের নামে কেস করলাম। আজ রাতটাতে আমার আর কোথাও যাওয়া হলো না, সারা রাত থানায় থাকতে হলো। অসুস্থ শরীরে বসে থাকা যায় আর কতক্ষণ। আমার অস্থিরতা দেখে ওখানকার ডিউটিরত একজন পুলিশ আমাকে একটা কম্বল বিছিয়ে জেলখানার ভেতরে শোয়ার জায়গা করে দিলেন। সঙ্গে কিছু খাবার আর পানীয় এনে দিলেন। আমি ওদের দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইলাম। এখানকার থানার ওসিটাও ভালো, ওনার নির্দেশেই এসব দেওয়া হয়েছে। গর্ভবতী মায়েদের প্রতি তাদের একটু দয়া হলো। এর কানাকনিও আমার স্বামী আমায় দেখায়নি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ওর কথা আর ভাবলাম না, শুয়ে পড়লাম জেলখানার বিছানায়। সারাদিন পর একটু শোয়ার জায়গা পেয়ে আমার শরীরটাও একেবারে ছেড়ে দিল। আর আমিও কখন যেন ঘুমিয়ে গেলাম জানিই না। আমার সেই ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। মা এসেছে, তার সঙ্গে এসেছে রিধান ভাই। বিদেশ থেকে পড়ে কিছুদিন হলো দেশে ফিরেছে। মা আমাকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলো। রিধান ভাই সারাক্ষণই চুপ ছিল। আমিও আগ বাড়িয়ে কথা বলতে যাইনি। বেশ অনেক বছর পর তার সঙ্গে আমার দেখা, তবুও আমাদের এখনো অবধি কথা হয়নি। আমারও কথা বলার মন মানসিকতা হয়নি। আচমকা রিধান ভাই আমাকে বলল, তনু ভাত খাবি? পরিচিত সেই সুর। ওনার মুখটাও বেশ হাসি হাসি, ফর্সা মুখটাতে সুখ সুখ। আচমকা তার এমন কথাতে রাগেরা আমার মাথার তল্লি তল্লা চেপে বসলো। উনি কি সাত সকালে এখানে এসছে আমাকে ভাত খাওয়াতে? আমার কি এখন ভাত খাওয়ার মানসিকতা আছে? কথাবার্তা ছাড়াই এগুলো কেমন কথা? ওনার খেতে ইচ্ছে হলে খাবে, আমাকে কেন বলবে? আমার যে কি হলো, আমি হঠাৎ এতক্ষণে সব রাগ উগলে দিলাম রিদান ভাইকে। কঠিন স্বরে খেকিয়ে উঠলাম আচমকা। বললাম, রিদান ভাই, আপনি কি সাত সকালে আমাকে ভাত খাওয়ানোর জন্য থানায় এসছেন? আমি তো তোকে তাও ভাত খেতে বলছি, তোর স্বামী তো তোকে সারা দিনটাতে এক গ্লাস পানিও খেতে দিল না। ওনার গা ছাড়া কথাতে আমার এতক্ষণের তেজওয়ালা মুখটা আমসি হয়ে গেল। রিদান ভাই সবটা জেনেও আমার মুখের উপরে এসব বলছেন। আমার মনের অবস্থা জেনেও তার বলা এই কথাটা এই মুহূর্তে আমায় ভীষণ পীড়া দিচ্ছিল। আমি কেবল তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে খোঁচা দিচ্ছেন রিদান ভাই? ওনার আবারও সেই গা জ্বালানো উত্তর। মিথ্যে তো কিছু বলিনি, তোর কাছে এটা খোঁচা মনে হলো কেন তনু? বিরক্তিতে আমার মুখ কুচকে এলো, গাটাও জ্বলে গেল শিরশির করে। মা কেন এই হতচ্ছাড়াটাকে এখানে নিয়ে এলো? দুনিয়াতে কি আর কোনো মানুষ ছিল না? রিদান ভাইটাও কেমন কেমন করে আজকাল। উনি তো এমন ছিলেন না, বিদেশে গিয়ে কি উনি বদলে গেছেন? আমার বিরক্তিকর মুখ দেখে মা আমাদের দুজনের মধ্যে ফোড়ন কাটলো। রিদান ভাইকে থামিয়ে দিয়ে বলল, রিধান, এসব এখন থাক না বাপ। মায়ের প্রতি উত্তরে রিদান ভাই গড়গড় করে বলল, আমার খিদে পেয়েছে খালা, আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে। থানার ওপাশটাতে একটা হোটেল আছে, শুনেছি ওরা দারুণ রাঁধে, আমি সেখানে গিয়ে ভাত খাবো। তুমি কি যাবে আমার সাথে? সকাল সকাল রিদান ভাই ভাত খায়? অদ্ভুত তো, যে ছেলে শুধু একবেলা ভাত খায় ডায়েটের জন্য, তাও পরিমাণ মতো, সে এখন থানায় এসে এই ভোরবেলা ভাত খেতে? জগতের সব অদ্ভুত ব্যাপার আমার সঙ্গেই ঘটতে চলছে বুঝি? আমার ভাবনার মধ্যে মাও আমতা আমতা করলো। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু মায়ের এই বাক্যের পূর্ণতা মেলে না। রিদান ভাই তাকে থামিয়ে দিল, মায়ের হাত ধরে বলল, চলো তো খালা, আগে পেট ঠান্ডা হোক, তারপর দুনিয়া ঠান্ডা করব। চোখের সামনে থেকে ওরা দুজন চলে গেল। মাকে জোর করেই রিদান ভাই নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে থানার কোনো আসামিকে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডিউটিরত কিছু পুলিশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অদ্ভুত, তারাও কিছু বলছে না। এদের ব্যবহার আমার পুরোপুরি হতাশ করলো। কি আশ্চর্য, ওরা তো গেল ভাত খেতে, কিন্তু আমি কি করব? এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকার তো কোনো মানেই হয় না। অগত্যা আমিও বিরক্তির শেষ পর্যায়ে গিয়ে ওদের পিছু নিলাম।
আমরা তিনজন এখন বসে আছি একটা হোটেলে। মা আর রিদান ভাই আমার সামনাসামনি চেয়ারে বসেছে, আর আমি তাদের বিপরীত চেয়ারে বসে আছি। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ বসেছে, কেউ খাচ্ছে, কেউ বা খাবারের জন্য অপেক্ষা করছে, কেউ বা প্রিয়জনের সঙ্গে আলাপ করছে, কিন্তু আমরা তিনজনই এখন চুপচাপ। রিদান ভাই ফোনে কি যেন করছে, আর মা আর চোখে বারবার আমায় দেখছে। আমি তাতে আগ্রহ দেখালাম না। এখানে আসার পর থেকেই আমার খিদে অনুভব হলো। হোটেল থেকে ভিন্ন ভিন্ন খাবারের চমৎকার ঘ্রাণ নাকে আসছে, এতে আমার পেটে গুড়গুড়িয়ে উঠছে বারবার। তখন আমি অনুভব করলাম খিদে কাকে বলে। এই মুহূর্তে মনে হচ্ছে দুনিয়ার সব খাবার আমার পেটে ধরবে। ওরা কখন খাবার দেবে, কখন খাবো আমি, এতটুকুও তাড়না আমার সইছে না এখন। এই মুহূর্তে জগতের কোনো চিন্তা আমার মাথাতেই নেই। এতে মনে মনে বেশ অস্বস্তি হচ্ছিল আমার, এই ভেবে যে আমি তো খেতে আসতে চাইনি। তখন উল্টো রিদান ভাইকে ধুয়ে দিয়েছিলাম, আর এখন যদি সেদে সেদে এসে আগে আগে খাবার চাই, ইজ্জত থাকবে? হৃদয় না যে লাগামহীন মানুষ, দেখা গেল এতগুলো মানুষের মধ্যে উনি আমাকে কিছু একটা বলে দিল, এরপর লজ্জায় আমার নাক কান কাটা গেল সব। আমি সেরকম রিস্ক নিলাম না। ভাগ্যিস আমাদের নীরব অনুভূতি মানুষ অনুভব করতে পারছে না। আমার ভাবনার মাঝেই হোটেল বয় এসে খাবার দিয়ে গেল। রিদন ভাই অর্ডার করেছে সাদা ভাত, বেশ কয়েক পদের ঝাল ঝাল ভর্তা আর দেশি মুরগির ভুনা। সবগুলোই আমার খুব প্রিয়। সবার সামনে আসার পরেই আমি খাওয়া শুরু করেছি। বেশ কয়েক বেলা পর ভাত পেয়ে বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছি আমি। আমার খাওয়ার মধ্যেই আচমকা রিদন ভাই মিহি স্বরে বলল, মামলা করেছিস? রিদন ভাইয়ের কণ্ঠে খানিকটা উদ্বেগ, কিন্তু আমার কণ্ঠে গাঢ় দৃঢ়তা। আমি দৃঢ়ভাবে জবাব দিলাম, হ্যাঁ। কি কি বিষয় করলি? ওনার ফের প্রশ্নে আমি তৎক্ষণাৎ জবাব দিলাম না, বরং লেগ পিসটাতে একটা কামড় দিয়ে মজা করে খেলাম। এরপর একটু পানি খেয়ে পরিষ্কার গলায় বললাম, প্রথমেই দ্বৈত বিবাহ মামলা করেছি। তিনি আমাকে না জানিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা আমার আর আমার সন্তানের অধিকার নিয়ে খেলা। আইনি ধারা দণ্ডবিধি 1860-এর ধারা 494, শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। মা আমার কথাতে বেশ চমকালো। উনি খাওয়ার হাত থামিয়ে দিলেন এবং বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল, বলিস কি? তাহলে আর কি কি করলি? আমি ঠোঁট এলিয়ে হাসলাম। বললাম, নারী নির্যাতনের মামলা করেছি। গর্ভাবস্থায় আমাকে শারীরিক আর মানসিক নির্যাতন করা হয়েছে। আইনি ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 3, 4, 5, শাস্তি ধারা 3, অঙ্গহানি বা বিকৃতি ঘটালে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। ধারা 4, যৌন নির্যাতনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড আর জরিমানা। ধারা 5, অপহরণ বা পাচারের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। মা সরু চোখে দেখলো আমায়, আবারও বলল, আর কিছু? হ্যাঁ, আরও আছে। বল তো শুনি। আমি বেশ আগ্রহ নিয়ে মা আর রিদান ভাইকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, ভরণ পোষণ মামলা করেছি। আমি এবং আমার সন্তানের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে। আইনি ধারা মুসলিম পারিবারিক আইন 1961-র ধারা 3, 4, শাস্তি স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। স্ত্রীর এবং সন্তানের ভরণ পোষণ নিশ্চিত করা স্বামীর বাধ্যবাধকতা। এই পর্যন্ত শুনে রিদান ভাই বলল বেশ গম্ভীর কণ্ঠে, এটা তো তোর অধিকার, আর কিছু? আমি বললাম, ওনার নামে আমি প্রতারণার মামলাও করেছি। আমাকে ধোঁকা দিয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করেছে আমায়। আইনি ধারা দণ্ডবিধি 1860-এর ধারা 420, শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। মা বিস্মিত হলেন আমার হাবভাব দেখে। স্বামীর ক্ষেত্রে আমি এতটা কঠোর হতে পারবো মা হয়তো ভাবতেই পারেননি। এই তো 2 দিন আগেও আমি তার জন্য অঝরে কেঁদেছিলাম, স্বামীর টেনশনে মরেই যাচ্ছিলাম। এসব ভাবলেই আজ হাসি পায়, তার ছেলের হাসিতে দুনিয়া ভরে যায়। আমি মুচকি মুচকি হাসলাম, চুপ রইলাম বেশ কিছুক্ষণ। যা দেখে মা অধৈর্য হয়ে আমায় তাড়া দিলেন, শেষে আর কিছু বলবি? আরো আছে নাকি? আরও একটা আছে। কি? কোন বিষয়ে? সম্পত্তির দাবির মামলাও আমি এর সঙ্গে করেছি। আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাই। আইনি ধারা সিভিল মামলা, সম্পত্তির দাবির ক্ষেত্রে শাস্তি সন্তানের অধিকার অনুযায়ী সম্পত্তি বণ্টনের আদেশ। সবটা শুনে মা জিজ্ঞেস করলেন, মামলা মোট হলো কটা? আমি পৈশাচিক হাসি দিয়ে বললাম, 5টা। আচমকা রিদান ভাই আমাকে বাহবা দিয়ে বললেন, বাহ বাহ, তোর সাহস তো দেখছি অনেক বড় হয়েছে তনু। আমিও তাকে ভাব নিয়ে বললাম, জানি আমি, এটা আমার লড়াই, আমার অধিকার। রিদান ভাই আর কিছু বললেন না, নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। মাও আর কথা বাড়ালেন না, তার চোখে মুখে লেপ্টে আছে উৎফুল্লতা। আমিও ওদের নিয়ে আর ভাবলাম না। আমি এখন ভাবছি আমার ভবিষ্যতের কথা, আমার অনাগত সন্তানের কথা, আমার অধিকারের কথা। আবার পৈশাচিক হাসছি, ভাবছি ওরা যখন মামলার নোটিশগুলো পাবে তখন প্রতিক্রিয়াটা কেমন হবে ওদের।
আমাকে কি হুমকি দেবে নাকি আবারও মাহিম সব মিটমাট করতে আসবে? কিন্তু আমি তো তাকে মন থেকেই কবর দিয়েছি। এখানে মাহিমের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। ও কেবল আমার কাছে একজন অপরাধী। আমার দেহে প্রাণ থাকা অবধি আমি লড়বো। নারীকে যারা শুধু দুর্বল ভেবে বসে আছে তাদের আমি আমার সাহসিকতা দেখিয়ে দেব। হাজার হাজার ঠকে যাওয়া নারীকে শেখাবো অধিকার লড়াই, রক্ষার লড়াই। না না, এই লড়াই কেবল আমার নিজের জন্য নয়, বরং সমাজের অন্য সব অবহেলিত নারীদের জন্য একটা উদাহরণ হবে এটা। এসব ভাবনার মাঝে কখন যে নিজের পেট ভর্তি খাবারটা শেষ করেছি খেয়ালই করিনি। আমার ভাবনায় ভাঙল ঘটলো মায়ের ডাক শুনে। তনু, তনু। খানিকটা হকচকিয়ে গেলাম আমি, তবুও নিজেকে সামনে জবাব দিলাম, হ্যাঁ মা। আর কটা ভাত দিব মা? নিবি আর একটু? আমি অনুভব করলাম আমার পেটে এখনো খিদে আছে। এতটুকু খাবারে পেট ভরেনি। আমি কোনো কিছু না ভেবে বললাম, দাও। মা বেশ আয়েশ করে আমার প্লেটে ভাত তুলে দিলেন, ভর্তা তুলে দিলেন, নিজের বাটিতে রাখা মাংসও তুলে দিলেন। আমি খাচ্ছি, আজকের মাংসটা বেশ মজা হয়েছে। আমার আরেক বাটি খেতে ইচ্ছে করছে। রিদন ভাইয়ের মাংসের বাটিটা এখনো ভরা, উনি এখনো ছুঁয়েও দেখেননি। আমি সেদিকে লোভাতুর হয়ে তাকিয়ে আছি। যা লক্ষ্য করে রিদন ভাই আচমকা আমার দিকে নিজের মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নে খেয়ে নে। আশ্চর্যের ব্যাপার হলো আমি সত্যি সত্যি তার দেওয়া মাংসের বাটিটার সবটুকু মাংসই নিজের প্লেটে তুলে নিলাম, যেন আমি এতক্ষণ ধরে এটারই অপেক্ষা করছিলাম। আমার ছেলে মানুষই দেখে রিদন ভাই কেমন করে যেন একটু হাসলেন, কিন্তু ততক্ষণে কিছু বললেন না। বললেন আমার খাওয়ার পর। আচমকা রিদন ভাই মাকে দেখিয়ে বললেন, দেখলে তো খালা, কে যেন বলছিল আমি ভাত খাবো না। আমার কি সেই মানসিকতা আছে? এ নিয়ে আমাকে কত হুমকি দামকি দিল। এখন দেখলে নিজেরটা তো খেলোই, সঙ্গে আমার মাংসের বাটিটাও সাফ করে দিয়েছে। রাক্ষস একটা। তার কথায় মাও মিটপিট করে হাসলেন। আকস্মিক রিদন ভাইয়ের এমন খোঁটা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। বদলোক একটা। এই জন্যই তো বলি, এই লোক তখন এত সাধুগুড়ি কেন দেখালো। আমার ইচ্ছে করছে এখন পেট থেকে সবটুকু খাবার বের করে ওনাকে ফেরত দিয়ে দিতে। তা তো আর সম্ভব না। আমি ছ্যাদ করে উঠলাম, আমি কি আপনার কাছে মাংসের বাটি চেয়েছিলাম রিদন ভাই? আপনি নিজে সেধে দিয়েছেন, এখন আপনি আবার খোঁটা দিচ্ছেন আমাকে। আমি কি স্বেচ্ছায় দিয়েছি? যেমন করে তুই তাকিয়েছিলি, এই মাংস যদি আমি খেতাম তাহলে আমাকে সেই ছোট ঘরেই কেবল দৌড়াদৌড়ি করতে হতো আজকে। আমি লাস্ট আমার প্লেটে তাকিয়ে দেখি একটা হাড় অবশিষ্ট আছে। আমি সেটাই ওনাকে দিয়ে মিছি মিছি রাগ দেখিয়ে বললাম, নেন আপনার মাংস, খাবো না আর। বলেই আমি উঠে গেলাম বেসিনে হাত ধুতে। রিদান ভাই তখন পেছন থেকে ছ্যাদ করে উঠলেন। আমি সেসব পাত্তাও দিলাম না। এর মধ্যে ওদের খাওয়াও শেষ। রিদান ভাই বিল দিলেন আর আমরা তিনজন একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে এলাম। এরপর টং দোকানে দাঁড়িয়ে চা খেলাম। সবটাতে আজ বেশ তৃপ্তি পাচ্ছি আমি, আমার সঙ্গে মাও। এটা ভাবতেই অবাক লাগে, আজ এমন একটা মুহূর্তে কিভাবে আমি এত আরাম করে খাচ্ছি। মানুষ বড় অদ্ভুত, অদ্ভুত তার মন। মন কখন কি চায় তা আমরা নিজেরাও বুঝি না। আমি এই মুহূর্তে এইসব বুঝতেও চাই না। সেদিন থানার আরও বেশ কিছু কাজ রিদন ভাইকে সঙ্গে নিয়ে গুছিয়ে ফেললাম আমরা। এখনও আদালতের ব্যাপার স্যাপার বাকি পড়ে আছে, সেখানে আমাকে দরকার হবে, তাই আমরা আর বাড়ি গেলাম না। অসুস্থ শরীর নিয়ে বারবার এত দূর জার্নি আমি এখন আর নিতে পারবো না। এই ভেবে মা আর রিদন ভাই এখানে একটা আবাসিক হোটেলে 2 রুম নিলেন। এখানে এক রুমে আমি আর মা, অন্য রুমে রিদন ভাই। আবাসিক হোটেলে আজ আমার 2 দিন চলছে। এই কদিন থানার ভিন্ন ভিন্ন প্রমাণ, কাগজপত্র, এসব ঝামেলা গুছাতে গিয়ে ব্যাপক ছোটাছুটি করতে হয়েছে আমাকে। অসুস্থ শরীর নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি। ভরা পেট নিয়ে নড়াচড়া করতেও আজকাল কষ্ট হয়ে যাচ্ছে আমার। তবুও আমি মনের জোরে লড়ছি। আজ দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, হঠাৎ মাহিমের নাম্বার থেকে কল। ফোন কলের শব্দ পেয়ে পাশ থেকে মা জিজ্ঞেস করলো, কে কল করেছে তনু? আমি স্বাভাবিকভাবেই বললাম, মাহিম। মা ওর নাম শুনতেই আটকে উঠলো, ভয়ের তো গলায় আমায় বলল, কল ধরিস না তনু, তুই ওর কল ধরিস না। কল কেটে দে, কল কেটে দে, এক্ষুনি ওর নাম্বারটা ব্লক করে দে। কিন্তু আমি মায়ের বারণ শুনলাম না। কিছু একটা ভেবে বাঁকা হাসলাম। মা ওর নাম শুনতে পেয়েই ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আমি বেশ স্বাভাবিকই আছি, যেন আমি জানতাম এমনটাই হওয়ার ছিল। এরপর কল রিসিভ করলে কি হতে পারে তাও আজ করে নিয়েছি। মা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আমার ভাবসাব দেখে তার চোখে বিস্ময়, মুখে কোনো শব্দ নেই। আমি আবারও হাসলাম। এরপর নিজেকে যথাযথ সামলে ফোন রিসিভ করলাম। রিসিভ করার আগে অবশ্য কল রেকর্ডিং চালু করে নিয়েছি। আমি আর আকপাচ না ভেবে গম্ভীর কণ্ঠে শুধালাম, হ্যালো। আচমকা ওপাশ থেকে মাহিমের বাজ খাই কণ্ঠে বিশ্রী গালিগালাজ ভেসে আসলো। কিরে মাগি, তুই নাকি লাং নিয়ে হোটেলে উঠেছিস?
আবার আমার নামে মামলাও করেছিস? নটির বাচ্চা, তোর এত সাহস কিভাবে হলো? মুখ সামলে কথা বল মাহিম। তুই আমার সাহসের এখনো কিছুই দেখিসনি। তোর সাহস দেখার আগেই আমি তোকে দুনিয়া থেকে বিদায় করব। তনয়া, ভালোই ভালোই কথা বলছিলাম আমি, তুই যখন শুনিসনি। এইবার তোর তেজ আমি ছুটাবো দেখিস। মা কি ব্যবসাগিরি শুরু করেছিস হোটেলে বসে? ব্যবসাগিরি? এই ব্যবসা, তুই তোর কোন বাপের পরামর্শে আমার নামে মামলা করেছিস? তোর বড় বড় বাপেরা মিলেও মাহিম চৌধুরীর এক গোছা চুলও ছিঁড়তে পারবে না। তোর টাকার লোভ হয়েছে না, আমার সম্পত্তির উপর লোভ হয়েছে, তাই না? তোকে আমি জাস্ট খুন করে ফেলবো, একেবারে খুন করে দিব। আমি নিঃশব্দে নিভৃতে ওর কল কেটে দিলাম। ওর বিশ্রী কথাবার্তা আর হুমকিমূলক কথাবার্তার ভয়েস রেকর্ডটাও সেই সঙ্গে মোবাইলে সেভ করে ফেললাম। জিনিস আমার মামলাটাকে আরও একটু শক্তপোক্ত করতে সাহায্য করবে। আমি তৎক্ষণাৎ মাহিমের নাম্বারটা চিরতরের জন্য ব্লক লিস্টে যুক্ত করলাম। ওর বিশ্রী গালিগালাজগুলো এখন আমার কানে বাজছে, সেই সঙ্গে শরীরটাও ঘিন ঘিন করছে ঘৃণায়। ভাবতেই আজ নিজের প্রতি করুণা হয়। এরকম একটা অসভ্য জানোয়ারকে এককালে ভালোবেসেছিলাম আমি। ছি, আজ আমাকে ওর গালিগালাজগুলো হজম করতে হলো ভবিষ্যৎ প্রজন্মকে ভেবে। এই যে আমি পাল্টা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও দেখাইনি, পাছে আমার প্রমাণটা যদি নড়বড়ে হয়ে যায়। আমি জানতাম থানা থেকে নোটিশ পাঠালে কিংবা মাহিমের কানে মামলার খবর পৌঁছালে সে আমায় কল করবে। হলো তাই, আমার লক্ষ্য এবার সাকসেস। তবুও আমি কিছুক্ষণ থমথমে অবস্থায় বসেছিলাম। আমার নির্বিকার ভঙ্গির ভাটা পড়লো মায়ের ডাকে। তনু, ও তনু, কি বললো রে মাহিম? আমি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মাকে এড়িয়ে গেলাম। মা জানার জন্য এখনও উসকুস করছে, কিন্তু আমি কিভাবে বলবো মাকে আমার প্রেমিক পুরুষ আমাকে কি বাজে কথা বলেছে। আমরা যে প্রেমিকার অশোভন আচরণ সচরাচর প্রকাশ করতে পারি না কাউকে। প্রেমেরা হারিয়ে সম্পর্ক যখন বিষাদে ভরে ওঠে, তখন চুপি চুপি কত কথা আমরা গিলে ফেলি লোকের ভয়ে। আমিও তার বিপরীতে নই। মায়ের থেকে নিজেকে লুকালাম কৌশলে। আমি হাতড়াতে থাকলাম মূল জায়গাটাতে। মাহিমের বলা কল রেকর্ড এবং সেদিনের সালিশিতে বলা সকল কথোপকথন আমি বুদ্ধি করে নিজের ফোনে লুকিয়ে রেকর্ড করেছিলাম। সেগুলো মিলিয়ে আজ আমি থানার দারোগাকে পাঠিয়ে দিলাম। সঙ্গে দিলাম সামান্য 10,000 টাকা। থানার দারোগাটা খুব ভালো, ঘুষ খায় না সে, তবে উপহার হিসেবে টাকা পয়সা নেয় সে। বড়বাবুদের কাজের একটা সম্মানই আছে না। এটা সামান্য চা নাস্তার টাকা। থানার দারোগা বাবুদের হাতে বেশ প্রমাণ রয়েছে এখন। রিদান ভাইও মামলার পেছনে বেশ শ্রম দিচ্ছে। একে একে 2 মিলিয়ে দারোগা সাহেব কথা দিয়েছে রাতে তার ফোর্স নিয়ে অ্যারেস্ট করবে মাহিমকে। দরদ দেখে আমাকেও বলিয়েছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, হারামজাদাটাকে আমরা এবার একটা উচিত শিক্ষা দিবই। আর হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। আমিও সাবধানেই থাকলাম। দারোগা সাহেবও তার কথা রেখেছে। মাহিমকে সেই দিনই পুলিশ ফোর্স অ্যারেস্ট করেছে। জেলখানাতে মাহিমের বেশ কিছুদিন কেটেছে। থানার সকল ফর্মালিটি পূরণ করে আমাদের মামলা উঠেছে এবার আদালতে। জজ সাহেব বিচারকের আসনে বসে আছেন। আমাদের দুপক্ষের 2জন উকিল তর্ক বিতর্ক করছেন। মাহিমকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আজ। তার পক্ষে বড় সড়ো লোকজন আছে। এলাকার চেয়ারম্যান সাহেব এসছে, আমার সতীনও এসেছে, তার সঙ্গে আছে আরও অনেকজন। তারা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। এদিকে আমার পক্ষে কেবল একজন উকিল, আমি, আমার মা, রিদান ভাই। আমাদের উকিলটা বেশ কাজের। উনি রিদান ভাইয়ের বন্ধু জায়ান আহমেদ। রিদান ভাইয়ের কথাতেই আমাদের হয়ে আইনিভাবে লড়ছে সে। আদালতে এক পর্যায়ে সব দিক থেকে প্রমাণিত হতে যাচ্ছিল মাহিম অপরাধী। তাকে জজ সাহেব ও উকিল সাহেব অনেক প্রশ্ন করলো। প্রথম মাহিম তালবাহানা করলেও পরবর্তী রায়ের দিন তার সাফ সাফ কথা। ইওর অনার, আমি তনয়ের সঙ্গে সংসার করতে ইচ্ছুক নই। আমি তার দেনা পাওনা পরিশোধ করে তাকে ডিভোর্স দিতে চাই। এরপরও আদালত আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিতে প্রস্তুত। কেন সংসার করতে চান না? উনি আপনার অনাগত সন্তানের মা। আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আমার সন্তানের ভবিষ্যৎ আমি, তার ভরণ পোষণের দায়িত্ব আমার। কিন্তু তার মায়ের দেনা পাওনা পরিশোধ করার পর তার কি হবে তার দায়ভার আমার নয়। তাছাড়া এই বিয়েটা আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই করেছিলাম, কিন্তু এখন আমাদের বনিবনার মিল নেই, আমরা আলাদা হতে চাই। এর মধ্যে আমি বাদ সেধে বললাম, মহামান্য আদালত, মাহিম মিথ্যে বলছে। উনি ওনার প্রথম স্ত্রীর অগোচরে আমার সঙ্গে চিটিং করে আমার বিয়ে করেছে। উনি আমার আর আমার অনাগত সন্তানের সঙ্গে প্রতারণা করেছে। আমার কথার পিঠে সতীন বলল, ইওর অনার,
আমি মাহিমের প্রথম স্ত্রী নুহা বলছি। আমার স্বামী আমার অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছে। ওনার দ্বিতীয় বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না। হতবাক হয়ে রইলাম কিছুক্ষণ। একজন নারী হয়েও উনি অপরাধকে চাপা দিয়ে স্বামীর পক্ষ নিয়ে আদালতকে মিথ্যে বলল। এর মধ্যে আমার পক্ষের উকিল ব্যঙ্গ করে ওনাকে বললেন, আপনি এতই উদাহরণের মানুষ মিস নুহা। আপনার স্বামী আপনার কাছে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি চাইল, আর আপনি আপনার জন্য সতী আনতে পারমিশন দিয়ে দিলেন। বাদী পক্ষের উকিল জায়ান আহমেদকে বাধা দিয়ে বলল, অবজেকশন ইওর অনার, এটা মহিম ও নুহার ব্যক্তিগত ব্যাপার। জায়ান আহমেদ তাদের ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করতে চেয়ে লোকসম্মুখে তাদের হেনস্থা করতে চাইছে। দুজনের মধ্যেই তর্ক বিতর্ক হতে যাচ্ছিল। আচমকা জজ সাহেব তার হাতুড়িতে গোটা কয়েক শব্দ করে বললেন, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। আদালত ঠান্ডা হলো। আবারও অনুমতি নিয়ে জায়ান আহমেদ আদালতকে প্রমাণ দেখিয়ে আমার সতীনকে জিজ্ঞেস করলেন, মিস নুহা, সেদিন চেয়ারম্যানের সালিশি বৈঠকে আপনি তো বলেছিলেন যে আপনি আপনার সতীন সম্পর্কে অবগত নন। আমার কাছে সেটার যথাযথ প্রমাণও রয়েছে। নুহা বেশ চমকালো। এরপর আবারও অপরাধীর মতো আরেক মিথ্যে শুরু করে দিল খুব কৌশলে। প্রথমেই আমি আদালতের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি নিজেই সেদিন মান সম্মান বাঁচাতে আমি আমার সতীনকে অস্বীকার করেছি, কিন্তু আমি আর আদালতকে দাঁড়িয়ে মিথ্যা বলতে চাই না। আমি অবাক হয়ে সেদিন কেবল অনুভব করেছি একজন নারীর বড় শত্রু। আজ যদি নুহা তার স্বামীর পক্ষ না নিয়ে অন্যায়ের পক্ষে নিত, সমাজের একজন অপরাধী কঠিন শাস্তি পেত। আদালতের কাছে চিহ্নিত হতো একজন ঠকবাজ প্রতারক। কিন্তু হায় আফসোস, আজও আমাদের সমাজের নারীগুলো স্বামীতে অন্ধভক্ত। নিজের সংসার রক্ষার্থে আজও নারীরা তার স্বামীর হাজারটা অপরাধ লুকায়। একজন অপরাধীকে বুক ফুলিয়ে বাঁচতে দেয় তারা। এতে যদি অন্যের জানটাও চলে যায়, সেই দিকে ফিরেও তাকায় না, তাকাতেও চায় না। আমি নীরবে দীর্ঘশ্বাস ছাড়লাম। পাশ থেকে মা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। এরপর আরও মামলা পরিষ্কার হলো। মাহিম আমাকে রাখবে না, আমিও তার সঙ্গে থাকবো না। পরবর্তীতে আইনিভাবে সিদ্ধান্ত হলো আমাদের বিচ্ছেদ। মাহিম আমার দেনমোহর আর দেনা পাওনা পরিশোধ করে দেবেন, কিন্তু বাচ্চাটার প্রসঙ্গে এসে আদালত আবারও মাহিমকে প্রশ্ন করলো, মাহিম চৌধুরী, টনার গর্ভে যে বাচ্চা রয়েছে সেটা তো আপনারই। বাবা হিসাবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনারই, কিন্তু এই বাচ্চা যে আপনার কাছে নিরাপদ থাকবে এর নিশ্চয়তা কি? মাহিম বেশ অনেকক্ষণ পর বলল, দরকার হলে আইনিভাবে তার নিশ্চয়তাও আমি দিব। কিন্তু এতে আবারও বাধা দিলাম আমি। আদালতের কাছে দাবি তুলেছি, আমার বাচ্চা আমার কাছেই থাকবে। আমার বাচ্চা আমি সারা জীবন নিজের কাছে রাখবো, তাকে আমি কাউকে দেব না। আমি যেখানে থাকবো আমার বাচ্চাও সেখানে থাকবে। কিন্তু আইনিভাবে একজন বাচ্চার অধিকার প্রথম তার বাবার দিকে এগিয়ে। নির্দিষ্ট একটা সময়ের পর বাবা যদি নিজের সন্তান নিজের কাছে রাখার দাবি আদালতে তোলে, সেক্ষেত্রে মায়েরা চাইলেও বাচ্চা নিজের কাছে রাখতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই রকমটা হলো না। মাহিম এই বাচ্চা নিজের কাছে রাখার অনীহা দেখালো। আমার সতীনও অন্যের বোঝা নিজের সংসারে নিতে রাজি নন। অগত্যা আমার দাবি আদালত লিখিতভাবে নিলেন। সর্বশেষ আমাদের ডিভোর্স লেটারও রেডি হলো, স্বাক্ষরও হলো। মাহিম আজ লাস্ট শুনানিতে আমার দেনমোহর সহ 3 মাসের ভরণ পোষণের খরচ জমা দিল। এছাড়াও বাচ্চা হওয়ার আগ অবধি আমার চিকিৎসা, ভরণ পোষণের যাবতীয় খরচও তার। এছাড়াও আমার বাচ্চা আমার কাছে থাকলে সে তার পিতার সম্পত্তির উপর অধিকার রাখবেন। সবশেষে নানাবিধ অপরাধে মাহিমকে আদালত দিল 6 মাসের কারাদণ্ড ও জরিমানা। যদিও ওর শাস্তি আরও বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু ক্ষমতা আর টাকার ফাঁকফোকর থেকে আদালত তাকে অল্পতেই বাঁচিয়ে নিল। জায়ান আহমেদ আর কিছু করতে চেয়েও পারলো না। আদালতে এরপর আর তার হাত নেই। আজ আমি এতটুকুই সন্তুষ্ট থাকলাম এই ভেবে, মানুষের আদালতে ফাঁক ফোকর থাকে, কিন্তু আল্লাহর আদালতে কোনো ফাঁক ফোকর নেই। সেখানে প্রতিটা কাজের সঠিক বিচার হয়। তুমি ঠিক ততটুকুই পাবে যতটুকু তোমার প্রাপ্য, হোক তা সুখের পুরস্কার কিংবা শাস্তির কঠিন বোঝা। সেই বিশ্বাস রেখেই আমি 2 হাত উঁচিয়ে একজন অপরাধীকে আল্লাহর নিকট সঁপে দিব। আমার প্রতিটা দীর্ঘশ্বাস ওর দিকে অভিশাপ হয়ে ফিরবে। হ্যাঁ, ফিরবেই। আমি হাসলাম তৃপ্তিতে। ভাগ্যিস আমাদের একজন রব আছেন। অবশেষে আমি আমার সংসারটা লিখিতভাবেই হারালাম। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের তালাক কার্যকর হবে। আমি সেই সময়টা সবুরও করলাম না। সেই কবে মন থেকে একজন প্রতারককে তুলে ফেলেছি আমি। এমনভাবেই তুললাম যে আমার ঘৃণাতেও সেই পুরুষটার নামটাও থাকবে না। আমি এও জানি আমি তাকে ছাড়াই বাঁচবো, ভালো থাকবে এবং একজন বিপ্লবী নারী হব আমি, যাকে দ্বিতীয়বার ভাঙতে আসলে সেই পুরুষ 100 বার ভাববে।
বেশ কিছুদিন পর নিজের শহরে ফিরছি আমরা। আমি আর মা বাসের একটা সিটের পাশাপাশি, রিদান ভাই অন্য সিটে বসেছে। বাস চলছে, বাসের জানালার পাশের সিটটাতেই বসে আছি আমি। বাইরে সন্ধ্যার আলো আধারি, রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলো আমাকে অবচেতনভাবে অন্য জগতে নিয়ে যাচ্ছে। আমার এক হাতে ব্যাগ, অন্য হাতটা অবহেলায় জানলার ধারে রেখে বাইরে তাকিয়ে আছি আমি। শীতল হাওয়ার ঝাপটা মুখে ছুঁয়ে যাচ্ছে আমার, কিন্তু আমি টের পেলাম আমার চোখে এক বিষণ্ণ স্থিরতা। ভেতরটাতেও কেমন দুমড়ে মুচড়ে মূর্ছা যাচ্ছে আমার। তবু আমার মনের ভেতরটায় এক প্রকার মুক্তির স্বাদ, আবার গভীর এক শূন্যতা। সম্পর্কের জটিলতা থেকে নিজেকে মুক্ত করে আজ আমি একটু হালকা অনুভব করছি, কিন্তু সেই মুক্তি যেন আমার জীবনের অনেকটুকুই কেড়ে নিয়েছে। এটা কি সংসার হারানোর বিষাদ? জানি না, আমি কিচ্ছু জানি না। বাসের ভিড়, কত মানুষের কোলাহল আমাকে ছুঁতে পারছে না। আমি ভাবছি সব হারিয়েও কি কিছু পাওয়া যায়? হয়তো যায়। নিজেকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন আজ প্রথমবারের মতো আমার চোখে ভেসে উঠছে। জানলার কাছে আমার প্রতিচ্ছবি যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। তুই পারবি তনয়া, তুই একাই যথেষ্ট। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমার হৃদয়ের ভাঙা অংশগুলো নতুন করে নিজেকে গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে। আচমকা ফোনের ভাইব্রেশনে কেঁপে উঠলাম আমি। তন্নি কল করেছে। আমি অনাগ্রহের সাথে কল ধরলাম। ওপাশ থেকে ভেসে আসছে বড় খালার কণ্ঠ। হ্যালো তনু। বড় খালাদের বাসাতেই এতদিন থেকেছে তন্নি। মা একা একা এক ফ্ল্যাটে রাখেনি ওকে। বড় খালাই তন্নির ফোন থেকে কল করেছে আমায়। খালার কণ্ঠ শুনে আমি আস্তে ধীরে বললাম, হ্যাঁ বলো খালা। শুনতে পাইনি খালা। কি ব্যাপার, কল ধরছিলি না কেন? আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তন্নির ফোন থেকে কতগুলো কল করেছি তোকে। আমার বিষণ্ণ ভাঙা ভাঙা কণ্ঠ শুনে খালা বিচলিত হলো আরো কয়েকগুণ। কি হয়েছে তনু, বিষণ্ণ লাগছে কেন? আমি ছলো ছলো চোখে অল্প স্বল্প হাসলাম। বললাম, বেনামি সংসারটা আজ ভেঙে গিয়েছে খালা। আজ আমি মুক্ত। আমার অদ্ভুত বাচন ভঙ্গি শুনে খালা কথার খেল হারিয়ে ফেললো। তবদা খেয়ে কিয়ৎক্ষণ স্থির রইল। হয়তো উনি আমাকে বোঝার চেষ্টা করছে। এর মধ্যে তনির ফোনটা নিল, জিজ্ঞেস করলো, কত দূর এলি আপু? কাছাকাছি চলে এসেছি, একটু পরে পৌঁছে যাব। ফোন রাখলাম, আমার কথা বলতে ইচ্ছে করছে না এখন। ঠিক আছে আপু, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা রাখবো। তনি এরপরও কল কাটলো না। আমার পুনরায় কণ্ঠে দরদ মিশিয়ে জিজ্ঞেস করলো, আপু শোনো। কি? বেঈমানরা তোমার জীবনের গল্পের একটি অধ্যায়, পুরো গল্প নয়। তাদের জন্য তুমি থেমে যেও না, মন খারাপ করো না। তারা তোমাকে ভেঙে চুরে দিয়ে আবারও শক্তিশালী হতে শিখিয়েছে। তুমি নিজেকে শক্ত রেখো, সামনে এগিয়ে যাও। সত্যিকার অর্থে যে মানুষগুলো তারা তোমার নতুন পথ চলার অপেক্ষা করছে। আমরা সবাই তোমার সাথে আছি আপু। ওর কথা শুনে আমি আনমনেই হাসলাম। আমার ছোট বোনটা কি খুব বড় হয়েছে? কেমন ভারী ভারী কথা বলছে। মনে হচ্ছে এই তো সেদিন স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছিল তন্নি। এখন ইন্টারমিডিয়েটের শেষ পর্যায়ে চলে গেছে, সামনে পরীক্ষা ওর। সময় কিভাবে যে ফুরোয়। হ্যাঁ, আমাদের সেই ছোট্ট তন্নিটা সত্যিই বড় হয়েছে। বাবা নেই আমাদের, মাথার উপর বড় ভাইদের কোনো ছায়াও নেই। আমি যে বড়, আমার মাথার উপর কত দায়িত্ব বেড়েছে। ওদের জন্য হলেও আমায় ভালো থাকতেই হবে। আমি আনমনে হাসলাম, আবার বললাম, তোরাই আমার শক্তি, তোরাই আমার বল, তোরাই তো আমার নতুন পথ চলা। তনি আমাকে আবারও দৃঢ়ভাবে আশ্বাস দিয়ে বলল, পারবে, তুমি পারবে। আমি ভরসা পেলাম। কল কেটে দিয়েছি। এরপর আচমকা ক্লান্তিতে ধরেছে শরীরে মনে। বিনা আমন্ত্রণে মায়ের কাঁধে মাথা এলিয়ে দিলাম। মা একটু মুচকি হাসলো। আমার ধরা মাথায় হাত বুলিয়ে দিল সে। মায়ের আদর অনুভব করে কখন যেন চোখ লেগে গিয়েছিল আমার। আমি ঘুমিয়েই গিয়েছিলাম বোধহয়। আমার তন্দ্রাভাবকে কাটে রিদান ভাইয়ের ডাকে। তনু, এই তনু। আমি আচমকা ডাকে হকচকিয়ে গেলাম। বললাম, কি হয়েছে, কি হয়েছে? পৌঁছে গেছি আমরা। রিদান ভাই এতটুকু বলে ঝড়ের বেগে আবারও কোথাও অদৃশ্য হলো। আমি আশেপাশে চোখ ঘুরিয়ে নিলাম একবার। আমার মাথাটা এখনো মায়ের কাঁধে। মা নড়াচড়া না করে সেভাবে বসে আছে। পাছে আমার যদি অসুবিধা হয়। মায়ের গভীর যত্নটুকু আমার মন ভালো হওয়ার কারণ। আমার বুকের ভারটা আচমকাই সরে গিয়েছে। আমি মাকে জড়িয়ে ধরে সেভাবে কতক্ষণ বসে রইলাম। যাত্রীরা ধস্তাধস্তি করে নামছে। অনেক ভিড়ের মধ্যে আমি অসুস্থ শরীর নিয়ে গেলাম না, মা বারণ করেছে। আমরা মা মেয়ে নামলাম সবার শেষে। বা স্টেশনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি আর মা। রিদান ভাইটা আবার কোথায় গেল?
নীরবে আমরা ওনাকে খুঁজছি। আচমকা আমার চোখ আটকে গেল পরিচিত এক পুরুষালী মুখের উপর। ওই তো কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লোক, যে লোকটা আমার বিয়েতে এসেছিল মাহিমের বাবা হয়ে, যাকে আমি একসময় বাবা বলেও ডেকেছি। আজ সেই সব ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার ইচ্ছে করছে প্রতারক লোকটার মুখ বরাবর থুতু ফেলতে। কি করে করতে পারলো উনি এমন কাজ? উনি আমার বাবা না হোক, পৃথিবীর কারো না কারো তো বাবা। বাবারা কি করে প্রতারক হয়? কারণটা কি? কারণটা জানতে হলেও আমি একবার ওনার খোঁজ করতাম। অনাকাঙ্ক্ষিতভাবে ওই লোকটা আজই এখানে দেখবো তাকে আমি ভাবিইনি। আমি দেরি না করে ওনার দিকে এগিয়ে গেলাম, ডাকলাম উঁচু কণ্ঠে, এই শুনুন। বৃদ্ধ লোকটা আচমকা আমাকে দেখে যেন আকাশ থেকে পড়লো। তার চোখে মুখে গাঢ় বিস্ময়ের রেশ। উনি আনমনেই বলে উঠলেন, তনু, তুমি? আমি এর মধ্যে বড় বড় পা ফেলে ওনার কাছে পৌঁছে গিয়েছি। আমার পেছনে পেছনে মাও এলো। আমি একবার আলগোছে বৃদ্ধ লোকটার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিলাম। আগে সেই পোশাক আশাকের সঙ্গে এখন ওনার মিল নেই। পরে সস্তায় কেনা একটা মলিন শার্ট আর লুঙ্গি, পায়ে একজোড়া চটি জুতো, হাতে খালি একটা ব্যাগ। সবটাই লক্ষ্য করে আমি তার ছেলে সুরে বললাম, কি ব্যাপার, আজকাল টাকা পয়সা পেতে সমস্যা হচ্ছে নাকি আপনার? আগের মতো ঠকবাজি করার জায়গা পাচ্ছেন না বুঝি? লোকটা হঠাৎ মাথা নিচু করে নিল। আগে পিছে কিছু না ভেবে দ্রুত আমার থেকে উল্টো রাস্তা ধরে হাঁটা দিল। আমি বুঝলাম লোকটা আমার থেকে পালাতে চাইছে। আমি তাকে যেতে দিলাম না, আটকে দিলাম। বাধা দিয়ে বললাম, দাঁড়ান। লোকটার পা জোড়া অমনি থেমে গেল, তবে আমার দিকে তাকালো না উনি। আমি সেসবে মাথাও ঘামালাম না, বরং মনের সবটুকু রাগ উগড়ে দিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, জানেন আমার সংসারটা আজ ভেঙে গেছে? লোকটা একটুও চমকালো না এতে, বরং হেলদোলহীন ভাবে বলল, যাওয়ারই ছিল। এতে যে কি রাগ লাগলো আমার! উনি এমন ভাব করলো যেন উনি এতে অনেক খুশি হয়েছে। লোকটার মুখোমুখি হয়ে আমি আগের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বললাম, কিভাবে পারলেন আপনি এমন একটা কাজ করতে? আপনার বিবেকে একটুও বাঁধলো না? সবটা জেনেও কেন একটা মেয়েকে অনিশ্চিত সংসার করতে সাহায্য করলেন? আপনি না বাবা, তবু কেন একটা মেয়েকে সবাই মিলে ঠকালেন আপনারা? পেটের দায়ে। পেটে ক্ষুধার যন্ত্রণা থাকলে মাথায় বিবেকের তাড়না থাকে না। মানায় তাই বলে এমন একটা কাজ করবেন? লোকটা সঙ্গে সঙ্গে আমার কথার জবাব দিল না। আমি আগ্রহ নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি, আমার সঙ্গে মাও। কিরকম অদ্ভুত লাগছে লোকটাকে। দূরের ল্যাম্প পোস্টে ফিনফিনে আলোতে তার কুচকে যাওয়া চোখ জোড়া চিকচিক করছে। বোধহয় লোকটা কাঁদছে। কিসের এত দুঃখ ওনার? আমার ভাবনার মাঝেই লোকটা বলল, আমি আর আমার স্ত্রী টাকার জন্য তোমাদের সঙ্গে অভিনয় করেছি মা। সেদিন আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা এই কাজ না করলে মাহিম আমাদের অতগুলো টাকা দিত না, আর আমার অসুস্থ ছেলেটাকেও বাঁচানো হতো না। আমার কাছে আবারও সবকিছু পরিষ্কার হলো। লোকটা মিথ্যে বলছে না, তার চিকচিক করা অশ্রুসিক্ত চোখ জোড়া তার সাক্ষী। আমি কিছুক্ষণের জন্য ভাষাহীন বিতৃষ্ণা চোখে তাকিয়ে আছি সামনের দিকটাতে। এর মধ্যে মা বলল, যতই হোক তাই বলে মানুষ ঠকানো কোনো ভালো কাজ নয়। আপনি যে কোনো উপায়ে আমাদের একবার জানাতে পারতেন সবটা। সেদিন যদি আপনি আমাদের কিছু একটা আঁচ দিতেন, আজ আমার মেয়েটার সংসার ভাঙতো না, আমার ফুলের গায়ে এত আঁচড় লাগতো না। সেই দিন কাঁটা থেকে রেহাই পেত আমার ফুলটা। আমার মেয়েটা আজ যা যা হারিয়েছে, যে যন্ত্রণা সহ্য করেছে, ওর এক একটা দীর্ঘশ্বাসের পেছনে আপনিও কোনো না কোনোভাবে দায়ী। নিজের সন্তানের কথা ভেবে আপনি সেদিন আরেকজনের সন্তানকে ঠকিয়েছেন না? আপনি দেখেন, আল্লাহ এর বিচার নিজেই করবেন। আজ নয় কাল ওর রুহের অভিশাপ আপনার সন্তানের উপরও পড়বে। লোকটা অদ্ভুত স্বরে হাসলো কিয়ৎক্ষণ, এরপর প্রাণহীন গলায় শুধালো, সে অভিশাপ আর দরকার হবে না আপা। প্রকৃতি ভোলে না কারো ঋণ। সেদিন আমি আমার সন্তানকে বাঁচালেও তার পা দুটো আমি আর বাঁচাতে পারিনি। হঠাৎ এক দুর্ঘটনায় আমার ছেলেটার পা দুটো চিরতরে হারিয়ে গেল। একমাত্র মেয়েটার সংসারটাও ভেঙে গেল কারণ ছাড়া। ওই যে পাপের পিছু টান। লোকটা আর এক মুহূর্তও দাঁড়ালো না, নির্জীব ভঙ্গিতে চলে গেল। আমরা মা মেয়ে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইলাম। মানুষটাকে আমাদের আর শাস্তি দেওয়ার দরকার হলো না। ওই যে লোকটার ভেতরের অপরাধবোধটাই হলো তার আত্মার শাস্তি। আত্মাই যদি অসুখ থাকে, মানুষ কিভাবে ভালো থাকবে? আর তাকে নিয়ে আমাদের আর বেশিক্ষণ ভাবা হলো না। আমাদের কি আর এত সময় আছে? আমরা যে নিজ নিজ জগতে ব্যস্ত। তন্মধ্যে রিদান ভাই এলো কোত্থেকে যেন একটা রিক্সা নিয়ে, সঙ্গে এনেছে দুটো কাটা ডাব। আমার হাতে একটা দিল, মায়ের হাতে একটা দিল। আমার এতক্ষণ বড়ই জল চেষ্টা লেগেছিল। লোকটা বুঝি খেয়াল করছিল এত রাতে ডাব পেল কই। আমি এত শত না ভেবেই ডাবের পানিটা তৃপ্তি করে খেয়ে নিলাম। রিদান ভাইকে আর একটু আগের ব্যাপারে জানালাম।
রিদান ভাইকে আর একটু আগের ব্যাপারটা জানালাম। লোকটা বড়ই ঘাটতেরা, ওনাকে চিনলে ঝামেলা করবে। অতৃপ্ত মানুষটাকে আমি আর অশান্তি পোহাতে দিলাম না। তার প্রতি আমার আর কোনো রাগ অনুরাগ নেই। আমার পাওনা যে আমার রব নিজেই আগে আগে পুষিয়ে দিয়েছে। নিশ্চয়ই রব শ্রেষ্ঠ বিচারক। রবের নিকট সকল কাজের ন্যায় বিচার পাওয়া যায়, আমিও পাবো। এই ভেবেই মনটা ফুরফুরে হয়ে গেছে আমার। এরপর আর সময় নষ্ট করলাম না। আমরা রিক্সা চড়ে বাসায় এলাম। আমাদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে রিদান ভাইও এসেছে। উনি থাকবে না, যদিও একটু পরেই বোধহয় চলে যাবে নিজ বাসায়। বাসায় আমি ফুরফুরে মেজাজে এলেও আমার মেজাজের রদবদল হলো কিছুক্ষণের মধ্যেই। আমাদের উপস্থিতি টের পেয়ে মানুষজনের হামলা শুরু হলো। পাশের ফ্ল্যাটের ভাবি এলো, চাচিরা এলো। ওরা আমায় কেউ কেউ দেখলো বাঁকা চোখে, কেউ বা আমার জন্য দুঃখ পেল। আমি যদিও এইসব দেখছি না, ভাবছিও না, কিন্তু পাশের বাসার ভাবির দরদ দেখিয়ে মনে করিয়ে দিচ্ছে যেন। উনি এলো আমার রুমে, পাশে বসে বলল, ডিভোর্সটা তবে হয়েই গেল তোর। আমি ঠান্ডা স্বরেই প্রত্যুত্তরে বললাম, শুনেছ যখন আবার জিজ্ঞেস কেন করছো? এতটুকুই যেন আমার দোষ হয়ে গেল। ভাবে বসা থেকে উঠে দাঁড়ালো, খ্যাক খ্যাক করে উঠলো। ও জিজ্ঞেস করাতেই বুঝি আমার দোষ হয়ে গেছে? আমি তার কথাতে পাত্তা দিলাম না, না শোনার মতো ফোন হাতে নিয়ে বসে রইলাম। এতে ভাবির কথাতে সুবিধা হলো না। অধৈর্য হয়ে ডিভোর্সের প্রথম দিনই ভাবি আমায় খোঁটা দিল, ডিভোর্সিদের তেজ কত, এই তেজের কারণে স্বামীর ঘর ছাড়া হতে হয়েছে। কথাটা ভাবি বিড়বিড় করে বললেও আমি শুনে নিয়েছি। আমি তাকে তারপরেও কিছু বললাম না। কিছু কিছু সময় চুপ থাকাই ভালো। ভাঙা মানুষের দুর্বল পয়েন্ট ধরে অনেকেই পুনরায় ভাঙতে আসবে। আর তখন যদি তারা অপর মানুষটার কাছে সুবিধা পেয়ে বসে, তাহলে আর তার কোনো রক্ষে নেই। এক জীবন অতিষ্ঠ করে মানুষ আর তাকে বাঁচতে দিবে না। কিন্তু আমি তো বাঁচতে চাই, বাঁচাতে চাই আমার পেটে বেড়ে ওঠা সন্তানটাকে। তাই চুপ করে রইলাম, যার তার কথা কানে তুলতে নেই। এতে ওরা নিজেদের গুরুত্বপূর্ণ ভেবে বসবে, কিন্তু আমি তো ওদের গুরুত্ব দিচ্ছি না। দীর্ঘ জার্নিতে শরীর ক্লান্ত লাগছে আমার। আমি কোনো কথাবার্তা ছাড়াই রুমের লাইটটা অফ করে শুয়ে পড়লাম। ভাবি অমনি সুরসুর করে চলে গেল। জুৎসুই জায়গা না পেয়ে আমি হাসলাম তার অপমানিত হওয়া ভোতা মুখটা দেখে। রাজ্যের ক্লান্তিতে চোখ বন্ধ করে আমি ভাবতে লাগলাম, এই জায়গাটা আমার ছেড়ে দেওয়া উচিত। মানুষের মগজ বুঝে চলা উচিত। চলার পথে কিছু বিকৃত মানুষের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিত। এতে মানসিক শান্তি অক্ষত হয়। এই সমাজের কাছে আমি এখন ডিভোর্সি, ওদের কাছে আমি বড়ই ঠুনকো। আমার দাম নেই কানাকড়িও। ওরা সুযোগ পেলেই আমাকে বারবার ভাঙতে আসবে। আমিও বারবার মনোবলের খেই হারিয়ে ফেলবো। আমাকে আমার অতীত পিছু ডাক দিবে। নিজের সম্মান, নিজের দাম রক্ষার্থে হলেও এই শহরের জায়গাটা আমার পাল্টে ফেলা উচিত। আমাকে আর বেশিক্ষণ ভাবতে হলো না। বসার ঘর থেকে শুনতে পেলাম রিদান ভাই মাকে বলছে, এই বাসাটা পাল্টে ফেলিও খালা, আমি তোমাদের জন্য একটা নতুন ফ্ল্যাট দেখব। মাও তার সঙ্গে সহমত হলো। অমত করলো না। রিদান ভাই বিচক্ষণ মানুষ, এক প্রহরেই বুঝে গিয়েছে এই বাসাটা এখন আর আমার জন্য শান্তির জায়গা নয়। নতুন জীবন নতুন বাসায় কাটছে বিন্দাস। সবার আয়ু থেকে আমাদের 6টা মাস চলে গেছে। আমার নতুন ঘরে নতুন মেহমানের জন্ম হয়েছে। আমার দুঃখের ঘরে সুখের ছোঁয়া আমার রাজকুমারী। হ্যাঁ, আমার গর্ভ থেকে একজন কন্যা সন্তানের জন্ম হয়েছে। সে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার বাবা আমার জন্য নিষিদ্ধ পুরুষের খাতায় উপযুক্ত হয়েছে। আমার কন্যার বাবা নেই। জন্ম থেকেই সে আর 5টা শিশুর মতো বাবার ছোঁয়া পায়নি। তাকে কখনো তার বাবা ছুঁতেও পারবে না, আমি ছুঁতেও দেব না। আমাদের মামের জীবনে মাহিম নামক মানুষটা কোথাও থাকবে না। সে আছে আমার ঘৃণাতে, আমার অভিশাপে। আমি মনে করি তার বাবা মা সবটাই এখন আমি। তাকে নিয়ে দিব্যি আনন্দে এখন যাচ্ছে আমার দিন। আমার কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই পৃথিবীটাও যেন নতুন রূপে আমায় চুম্বন করতে শুরু করেছে। তার ছোট্ট হাত দুটি যখন আমার আঙুলে ছোঁয়, তখন মনে হয় যেন পৃথিবীর সব কিছু ভুলে আমার এই মুহূর্তটাকে বিশেষ করে তুলেছে। ছোট্ট একটা প্রাণ যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। তার হাসি, তার কান্না সবকিছু আমার এক নতুন পৃথিবীর সূচনা। মাতৃত্বের প্রতিটা দিন কষ্টের হলেও তার প্রতি মুহূর্তে ভালোবাসা আর দায়িত্বের গোপন শক্তি আমায় এগিয়ে নিয়ে যায়। এই সন্তান আমার অজানা শক্তি, আমার অমৃত। তার মাঝে আমি এত এত সুখের সন্ধান খুঁজে পাওয়াতে আমি তার নাম রেখেছি সুখ। ও আমার শুধু সুখ নয়, সুখ পাখি। আমি তাকে নিজের মতো পুষে বড় করব। পৃথিবীর সকল কিছুর সঙ্গে তাকে আমি পরিচিত করাবো। আমি আমার কন্যাকে দুঃখ চেনাবো, সুখ চেনাবো, ক্ষুধা চেনাবো, বাস্তবতা চেনাবো, যাতে আমার মতো একই ভুল আমার কন্যা না করে। তাকে ঘিরে আমার হাজারটা কল্পনা জল্পনা। অদ্ভুত এই আনন্দের মাঝে আমার কাঁধে দায়িত্বটাও বেড়েছে। সে ছাড়াও আমার পাশে আছে আমার মা,
আমার ছোট বোন। বড় হওয়ার সুবাদে তাদের দায়িত্বও আমার। ছোট বোনটা বড় হচ্ছে, সামনে তার পরীক্ষা, তারপর বিয়ে শাদিরও একটা ব্যাপার আছে। এতগুলো মানুষ নিয়ে বসে আর কতকাল খাওয়া যায়? আমার মাথার উপর যে বাবার ছায়া নেই। আমার বটবৃক্ষটা হারিয়ে গেছে সেই কবেই। রেখে গিয়েছে পেনশনের সামান্য কিছু টাকা। আমার বাবা স্কুল মাস্টার ছিল কি না, মা ওটা দিয়েই রয়েছে হয়ে চলছে। আমি ভাবছি কি করা যায়। এর মধ্যে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছি, কিন্তু ভালো ফলাফল আসেনি এখনো। যা এসেছিল সেই স্বল্প বেতনে আমার পোষাবে না, এ নিয়ে আমি একটু চিন্তিতও বটে। ভালো চাকরি পাওয়ার সুযোগ নেই আমার। অনার্স কমপ্লিট হতে এখনো আমার 1.5-2 বছর বাকি। আমার পড়ালেখা শেষ হয়নি এখনো। মাত্র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি পাওয়াটাও বিলাসিতা। আমি কি যে করি। যতই হোক লেখাপড়াটা তো চালিয়ে যেতে হবে। এর মাঝে যে কোনো একটা কাজ করাও সময়ের দাবি হিসেবে দাঁড়িয়েছে আমার জন্য। কোনো দিকে উপায়ন্তর না পেয়ে বসন্তের এক বিকেলে মাকে বললাম, ভালো চাকরি তো পাচ্ছি না মা, কি করব বলো তো। মা অনেকক্ষণ ভেবে বলল, তোর জন্য এখন চাকরিটা পাওয়া মুশকিল হয়ে যাবে। চাকরি খোঁজা বাদ দিয়ে কোচিং সেন্টার খুলতে পারিস, শহরে এটা ভালোই চলবে। আমি ভেবে দেখলাম মায়ের আইডিয়াটা খারাপ না। আমি সেই মোতাবেক এগোলাম। বাসার কাছাকাছি একটা ঘর ভাড়া নিলাম, সেখানে খুলে ফেললাম কোচিং সেন্টার। অনলাইন থেকে শুরু করে শহরের আনাচে কানাচে ছাপিয়ে দিলাম আমার সুখ কোচিং সেন্টারের বার্তা। শিশু থেকে শুরু করে ইন্টার পড়ুয়া স্টুডেন্টকে আমি পড়াতে পারবো। শুরুতে আমি হাতে গোনা কজন শিক্ষার্থী নিয়ে শুরু করলাম আমার এই যাত্রা। বাচ্চা মায়ের কাছে রেখে আমি আমার সবটুকু শ্রম আর মেধা এখানে ঢেলে দিলাম। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্টুডেন্টদের পড়াতাম, যার ফলে ওরা ভালো রেজাল্ট করতো। খুব অল্প সময়ের মধ্যেই আশেপাশে আমার সুনাম বাড়তে লাগলো। ধীরে ধীরে মানুষজন আমার কোচিং সেন্টার চিনতে লাগলো, ভিড় বাড়লো। তারপর আর কখনো আমাকে স্টুডেন্ট নিয়ে ভাবতে হয়নি। সৎ পথে সাফল্য রয়েছে, পরিশ্রমী সেই সাফল্যের চাবিকাঠি, যা একদিন সুন্দর ফল দেয়। আমি এই মন্ত্রে বিশ্বাসী। আমি নিজের লক্ষ্য অটুট রেখে পরিশ্রম করতে লাগলাম। খুব শীঘ্রই সে ফল পেতে লাগলাম। আমি কয়েক ব্যাচে ভাগাভাগি করে এখন স্টুডেন্ট পড়াতে হয় আমাকে এতে হেল্প করে তন্নিও। এর মধ্যে ওর ফাইনাল এক্সামটাও শেষ হয়েছে। এখন তন্নিও আমার সেন্টারে ছোট বাচ্চাদের পড়ায়। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দুবোনের একটা গতি হয়েছে। এখন আর কাল কি খাবো, বাসা ভাড়া কিভাবে জোগাড় করব, বাচ্চার খরচ কিভাবে চালাবো, এ নিয়ে ভাবতে হয় না আমাদের এই সাফল্যে সবচেয়ে খুশি হয়েছে আমার মা তার সবটুকু দিয়ে আমাদের পাশে থাকছে, সব কাজে সাপোর্ট করছে। আমি টের পেলাম বাচ্চা, মা, বোন নিয়ে মানসিক শান্তির কমতি নেই আমার দুনিয়া ঝলমল করছে ওদের ছোঁয়ায়। এরপর আর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেবার এক বিকেলের কথা। যথারীতি বিকেলে কোচিং সেন্টারে বসে আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। আচমকা কোত্থেকে যেন এলো রিদান ভাই। সে মাঝে মধ্যে প্রায় সময় পেলে আমাদের এখানে চলে আসে, বাচ্চাদের সঙ্গে কথা বলে, ঘুরে যায়। এবার এসেছে বেশ কিছুদিন পর, তাও আমি তাকে দেখে আগ্রহ দেখালাম না। আমি যথারীতি তাকে এড়িয়ে চলি। আমি আজও গেলাম। এতে অবশ্য রিদান ভাইয়ের কিছু যায় আসে বলে মনে হয় না, তার আচরণ স্বাভাবিক। রিদান ভাই বাচ্চাদের সঙ্গে কথা বলে আমাকে এক প্রকার হুমকি করলো, আমায় একটা রং চা খাওয়াতো তনু। আমি একবার বেশ গম্ভীর কণ্ঠে বললাম, চা আপনি নিচে গিয়ে খেয়ে আসুন রিদান ভাই, এটা আমার পড়াবার জায়গা, বাসা নয়। এখানে আমি চা নাস্তা নিয়ে বসে থাকি না। রিদান ভাই কিয়ৎক্ষণ আমার দিকে ভ্রু উঁচিয়ে চেয়ে রইল, আর কিছু বলল না। আমি সেসবে আগ্রহ দেখালাম না। রিদান ভাই বসে রইল আমার কোচিং এর একটা চেয়ারে। আমার বাচ্চাদের পড়ানোর টাইম শেষ, আমি তাদের ছুটি দিলাম, ওরা চলে গেল। রিদান ভাই তাও বসে আছে। বিরক্ত হলাম আমি। মানুষটা কি এখানে আজীবন থাকার কথা ভাবছে না? আমি এক পর্যায়ে বললাম, যাচ্ছেন না কেন? আমি এখানে থাকলে অসুবিধা কি তোর? রিদান ভাইয়ের পাল্টা প্রশ্নে আমি আবারও বললাম, অবশ্যই আমার অসুবিধা আছে। আপনি চলে যান রিদান ভাই, আর কখনো এখানে আসবেন না। রিদান ভাই সঙ্গে সঙ্গে কিছু বলল না, অনেকক্ষণ পর বলল, এক্ষুনি চলে যাব? আর একটু বসি। বসে কি করবেন? আমার আরেক ব্যাচ পড়ানো বাকি, ওরা চলে আসবে, আপনি চলে যান। বারবার আমাকে চলে যেতে বলছিস কেন তনু? তোর কি মনে হয় আমি এখানে বসে ঘুমোতে এসেছি? অনেক কাজ ফেলে এখানে এসেছি। আসছেন কেন? আমি কি বলেছি আপনাকে আসতে? রিদান ভাই আমার কথায় পাত্তা দিল না, বলল, তোর কি একটু সময় হবে? বের হবি একটু আমার সঙ্গে? আমি তার দিকে আর তাকালাম না, উল্টো দিকে ফিরে বললাম, না। যদিও আমার হাতে এখন অনেকখানি সময়, পরবর্তী ব্যাচের স্টুডেন্টরা আসতে এখনো 30-40 মিনিট বাকি। যতই হোক সমাজের কাছে আমি একজন ডিভোর্সি নারী। ডিভোর্সি নারীদের কত শত দোষ। এরা কাজের জন্যও যদি কোনো পুরুষের সঙ্গে কথা বলে, সমাজের মানুষ সেটাও বাঁকা চোখে দেখে। সেখানে রিদান ভাই বড়ই বেপরোয়া।
আজকাল কেমন কেমন করে যেন তাকায় সে আমার দিকে। তার গভীর চোখে চোখ রাখার মতো দুঃসাহস আমার হয় না। আমি কোনো বদনামের ভাগীদার হতে চাই না। আমার কল্পনা ভিন্ন, বাস্তবতাও ভিন্ন। যতই আমি প্রতিবাদী আর সাহসী নারী হই, এই সমাজেই আমি করছি বাস। এখানকার সঙ্গে তাল মিলিয়ে আমায় থাকতে হবে। আমার সম্মান আমাকেই ধরে রাখতে হবে। আমার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রিদান ভাই উঠে দাঁড়ালো, পকেট থেকে কিছু চকলেট বের করে টেবিলে রাখলো, গম্ভীর কণ্ঠে একবার আমায় শুধালো। সুখের জন্য এনেছিলাম। এরপর আর এক মুহূর্তও দেরি করলো না, রিদান ভাই বের হয়ে গেল বাইরে। এই জিনিস সে প্রায়ই করে, সুখকে খুব স্নেহ করে রিদান ভাই, কিন্তু চকলেট আদৌ সুখের জন্য? আমার বাচ্চা মেয়ে, সে কি করে চকলেট খাবে? তাকে আমি এইসব কখনোই দেই না। তবুও ওর বয়স 6 মাস থেকে রিদান ভাই আসলে ওর নামে চকলেট নিয়ে আসে। কারণ কি? এই কারণ ভাবতেও চাই না আমি। আমার ভাবনার মাঝে রিদান ভাই অনেক দূর চলে গেল। আমি তাকে পেছন থেকে ডাক দিলাম, রিদান ভাই। রিদান ভাইয়ের পা থেমেছে, কিন্তু লোকটার পেছনে ফেরেনি। আমি চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আপনি আর কখনো এখানে আসবেন না রিদান ভাই, এমনকি আমাদের বাসায়ও না। রিদান ভাই প্রত্যুত্তরে কিছু বলল না, এমনকি আমার দিকে তাকালোও না। এলোমেলো পায়ে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হলো। মানুষটা কি কষ্ট পেল আমার ব্যবহারে? আমি এসব একটা বারও ভাবলাম না, কেবল চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে নিলাম। এরপর আবারও কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আজ শুক্রবার, ছুটির দিন আমার। এই দিনটাতে সুখের সঙ্গেই আমি কাটাই। মেয়েটা সপ্তাহে একদিন মাকে কাছে পেয়ে ছাড়তেই চায় না। বারবার কোলে উঠে ঝাপড়ে ধরে মাকে, বুকের সঙ্গে মিশে থাকে। তখন কি যে সুখ সুখ লাগে আমার। আজও সুখকে নিয়ে বসার ঘরে বসেছিলাম আমি। তন্নি মা আজ বাসায় নেই। ওরা দুজন এক আত্মীয়ের বিয়েতে গিয়েছে, আমি যাইনি। বাসায় আজ আমি আর আমার সুখ। হঠাৎ পাশের ফ্ল্যাটে ভাবি এলো আমাদের বাসায়। এই ভাবিটা খুব ভালো, কিন্তু কথা একটু বেশি বলে। আজ শুরু হলো তার কথার ঝুলি। তনুর কি হয়েছে জানো? কি হয়েছে? মাহিমে। মাহিম? মাহিম নামটা শুনতে পেয়ে রক্ত গরম হয়ে গেল আমার। আমি তাকে মাঝপথে থামিয়ে দিয়ে চেঁচিয়ে বললাম, আমার সামনে এই নামটা আর কখনো উচ্চারণ করবেন না ভাবি। কতবার নিষেধ করেছি আমি আপনাকে। জগতের একটাই নাম যা আমি ভীষণ ঘৃণা করি, এই নামটা আমার বক্ষস্থল থেকে আমি মুছে দিয়েছি। এই নাম আমি আর শুনতে চাই না, জানতে চাই না। কিন্তু এই ভাবিটা বারবার এই নামটাই বলে, কারণ উনি মাহিমদের এলাকার লোক। কিভাবে যেন সে আমাকে চিনে ফেলেছে। তবুও আমি তাকে শুরু থেকে এসব বলতে বারণ করেছি। আজ অনেকদিন পর আবারও শুরু হলো ওনার সেই পুরনো কথা। এতে এবার চরম রাগই লাগছিল আমার। উনি এমন কেন? এর মধ্যে ভাবি আবারও বলে, রোহমায়, তুমি মাহিমকে খুব ঘৃণা করো তাই না তনু? আমি এবার সুখকে আঁকড়ে ধরে বসা থেকে উঠে দাঁড়ালাম। ওনার থেকে উল্টো দিকে ঘুরে বললাম, ওরা আমার ঘৃণাতেও নেই ভাবি, ওরা রয়েছে আমার অভিশাপে, আমার গোপন দীর্ঘশ্বাসে। তোমার অভিশাপ ওদের জীবনে লেগেছে তনু, খুব করে লেগেছে। তুমি জিতে গেছো তনু, তুমি জিতে গেছো। জেল থেকে বের হওয়ার পর মাহিমকেদের খুব ভালোই চলছিল, কিন্তু তোমার অভিশাপ ওদের পিছু ছাড়েনি। জানো, মাসখানেক আগে মাহিমদের সহপরিবার অ্যাক্সিডেন্ট করেছে। ওদের মেয়েটা সেই জায়গাতেই মারা গেছে। মাহিম ও তার স্ত্রী মরতে মরতে বেঁচে গিয়েছে, কিন্তু এ বাচ্চা থেকে মরে যাওয়াটাই মন্দ নয়। মাহিমের তো 2 পাই তো কাটা গেছে, এখন চলতে ফিরতেও পারছে না একা একা। ওর বউয়েরও মাথায় আঘাত লেগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ওর চিকিৎসা চালাতে মাহিম তো পথে বসেছে। আমার কি যে হলো, আচমকা বুকের ভেতর থেকে একটা ভার চলে গেল। মানুষের এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনে কেউ হাসতে পারে? কি অদ্ভুত! আমার মুখে চাপা হাসি লেগেছে। ভাবি আমাকে আমার অদ্ভুত আচরণকে আগাগোড়া পর্যবেক্ষণ করে পুনরায় শুধালো, তুমি খুশি হয়েছ তনু? জানি না, তবে আমার মনে হয় এর থেকে আনন্দদায়ক খবর আমি আর কখনো শুনিনি। ভাবি হাসলো, বলল খুব জোরালো গলায়, পাপ কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড়ে না, এটা তো ওদের পাওনা ছিল। আমিও তার সঙ্গে তাল মিলিয়ে চনমনে গলায় বললাম, রব কাউকে ছাড় দেয় না, তাই না ভাবি? ভাবি হাসলো, আমার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, জানো, ডক্টর বলেছে ওরা আর কখনো বাবা মা হতে পারবে না। ঠিক সেই সময় আমি উপলব্ধি করলাম রবের বিচার এই জগতে বসেই হয়। রব যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আমরা অনেক সময় সেটা দেরিতে উপলব্ধি করি। আজ মনে হচ্ছে আমার রাজ্যে সুখে ভরা। আমি আমার সুখকে বুকের সঙ্গে মিশিয়ে সুখী সুখী গলায় আওড়ালাম। অতঃপর সেদিন মানুষ চিনেছি, ঠকেছি,
তবুও আমি ভালো থেকেছি। শিখেছি প্রতারণার মাঝে সত্যের খোঁজ। হারিয়ে গিয়ে ফিরে পাওয়ার মজাটা বুঝেছি। যে ঠকিয়েছে সে শিখিয়েছে আমায় বিশ্বাস ভাঙলে কেমন করে গড়া যায়। তাই তো আজ বলি নিশ্চিন্ত মনে, ঠকেছি বলে তবুও সুখে আছি প্রাণ ভরে।